ওকে, তো লাস্ট ক্লাসে স্ক্রিনিং কমপ্লিট করেছিলাম। স্ক্রিনিং দুটো টাইপ বলেছিলাম, প্রাইমারি স্ক্রিনিং ডিফারেন্ট প্রসেস, সেকেন্ডারি স্ক্রিনিং ডিফারেন্ট প্রসেস। কমপ্লিট করলাম উইথ স্ট্রেন মেইনটেনেন্স অ্যান্ড প্রিজার্ভেশন। লাস্ট ক্লাসে কমপ্লিট করেছি, ইয়েস অর নো? স্ট্রেন মেইনটেনেন্স এন্ড প্রিজার্ভেশন লাস্ট ক্লাসে কমপ্লিট করেছি। আনসার হ্যাঁ স্যার। করবি? হ্যাঁ, ওকে। সো আজকে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট টপিক, স্ট্রেন ইমপ্রুভমেন্ট। ওকে, why it is necessary? First question, why strain improvement is necessary? Why it is necessary? Anyone try to answer? Why strain improvement is necessary? আমরা তো স্ট্রেন আমরা ন্যাচারালি অকারিং সয়েল ওয়াটার এগুলো থেকে কালেক্ট করেছিলাম সুটেবল স্ট্রেন, বাট স্টিল ইমপ্রুভমেন্ট ওয়াজ নেসেসারি ইন ইন্ডাস্ট্রি পারপাস। ফর ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি স্ট্রেন ইমপ্রুভমেন্ট ইজ নেসেসারি। হোয়াই? যাতে করে ইল্ড বেশি হয়। আচ্ছা, আমরা যে থাম্ব রুলটা প্রথম থেকে শিখে আসছি, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি থাম্ব রুল। হোয়াট ইজ দি থাম্ব রুল? ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি থাম্ব রুল বলো। ইল্ড বেশি হবে আর খরচ কম হবে। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি টু থাম্ব রুল। ফার্স্ট, প্রোডাকশন ইল্ড ইনক্রিজ করা, প্রোডাকশন ইল্ড ইনক্রিজ and manufacturing cost decrease. Manufacturing cost decrease, and by that way কোম্পানি প্রফিট করতে পারবে, প্রফিট মার্জিন ইমপ্রুভ হবে। সো বেসিক ইকোনমিক্স, তাই তো, যেটা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে কাজে লাগে। তো why strain improvement is necessary? Ultimately, the naturally occurring strain produce low yield, produce low yield. That is why we want to yield to produce high yield, that means low yield to high yield conversion. We need some improvement. We need some improvement, and that's my topic, strain improvement process. Strain improvement process. So why it is necessary? Naturally isolate microbes, because naturally isolate microbes produce important product, but the problem is producing low quantity. Problem is yield, which is low, which is low. So somehow আমাদের প্রফিট মার্জিন যদি ইনক্রিজ করতে হয়, ম্যানুফ্যাকচারিং কস্ট কমাতে হয়, তাহলে প্রোডাকশনে ইল্ড বাড়াতে হবে। সো কি করব আমরা? আমরা কি করব? স্ট্রেনটাকে চেঞ্জ করব বা মডিফাই করব। দিস ন্যাচারালি অকারিং মাইক্রোব স্ট্রেন should be modified, should be improved, and improved is done by some kind of modification. Which type of modification? Genetical or physical modification? Here we can do for that. Which type of modification here occur? Genetical or physical? জেনেটিক। কারণ ফিজিক্যাল করলে তো সাম লিমিটেড টাইম অবধি তোমার ইমপ্রুভমেন্টটা হবে, লিমিটেড ব্যাচ অবধি। বাট আমি যদি জেনেটিক্যালি করে দিই, দ্যাট ইজ ও সাইক্লিকাই, মানে দ্যাট মিনস কন্টিনিউয়াসলি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কন্টিনিউয়াসলি ওটা প্রোগ্রেস করতে থাকবে। তো স্ট্রেন ইমপ্রুভমেন্ট মেন টার্গেট থাকে আমরা মডিফাই করব
জেনেটিক্যাল মডিফিকেশন। সো স্ট্রেন শুড বি ইমপ্রুভ করলে কি হবে, লো ইল্ড থেকে, লো ইল্ড স্ট্রেন থেকে কনভার্ট করবে, আমরা কনভার্সনে নিয়ে যাবো আর কি হাই ইল্ড স্ট্রেন। High yield strain. That is the basic purpose. That is the basic purpose of strain improvement. Low yield variety के high yield variety তে convert করো। Low yield variety produces important product যেটা আমরা industry purpose এ use করি। That low yield variety কে আমরা convert করব high yield variety তে। That is primary motto. Point clear? Why question clear? Why strain improvement? Answer করবে। স্যার Yes. So next question immediately how? Next question immediately how? How strain improvement can be done? How strain improvement can be done? By that way, a strain that is low yield producing capacity change into high yield producing capacity. So multiple way there for that. Number one, manipulation of the gene. Manipulation of the genome. Manipulation of the genome, that is my first choice. জিনোম কে ম্যানিপুলেট করো, জিনোম কে ম্যানিপুলেট করলে আলটিমেটলি কিসে কনভার্ট হবে, জেনেটিক প্রপার্টিজ চেঞ্জ হবে, এন্ড জেনেটিক প্রপার্টিজ চেঞ্জ হবে সেই স্ট্রেন গুলোকে আমরা সিলেক্ট করব যে স্ট্রেন গুলো জেনোমিক প্রপার্টি চেঞ্জ হয়ে হাই ইল্ড প্রডিউসিং ক্যাপাসিটি পেয়েছে। পয়েন্ট ক্লিয়ার কি বলতে চেয়েছি? জিনোম ক্যাপাসিটি মানে জিনোমকে আমরা ম্যানিপুলেট করব, অবভিয়াসলি জিনোমকে ম্যানিপুলেট করলে তো আমার কোনো পিন পয়েন্ট টার্গেট নেই যে এটা ইনক্রিজ করাতে হবে, আমি তোমার হাতে ধরে কাজটা করছি, এখানে কোনো হ্যান্ড ওয়ার্ক নেই। তো আমি একটা এজেন্ট দেবো, অবভিয়াসলি কিছু এজেন্টের নাম আমরা বলবো, যে এজেন্টটা কি করবে, জিনকে ম্যানিপুলেট করবে, জিনোমকে ম্যানিপুলেট করবে। এবার জিনোমকে ম্যানিপুলেট ডিফারেন্ট পজিশনে হতে পারে, নট অনলি দ্যাট পজিশন যেটা আমার রিকোয়ার্ড। পয়েন্ট ক্লিয়ার? বাট ওখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট, যেটা হলো দ্যাট ইজ দ্য হাই ইল্ডিং ভ্যারাইটি অফ মাই রিকোয়ারমেন্ট, সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো জিনোমকে মডিফাই করে জেনেটিক ক্যারেক্টারকে চেঞ্জ করে হাই ইল্ডিং ভ্যারাইটিকে সিলেক্ট করা, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ক্লিয়ার? সেকেন্ড, regulating the activity of enzyme. Second aspect to improvement high yielding variety production, regulating the activity of enzyme. দেখো, many times the product which is generated industrially important product that is generated through metabolism. Yes or no? Many times the product that is we need that is generated by microbial metabolism. Yes or no? হ্যাঁ Answer স্যার for okay. So microbial metabolism, we know that each of the metabolism step is ultimately controlled by enzyme. Yes or no? Metabolic steps are controlled by কারা কন্ট্রোল করে, মেটাবলিক রিঅ্যাকশন কারা করে, এনজাইম করে, তাই তো? তাহলে এনজাইম যখন রিঅ্যাকশন প্রোগ্রেস করায়, মেটাবলিক রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করে। কন্ট্রোল মানে কি, যখন দরকার নেই সেলে তখন ও কি করবে, মেটাবলিক রিঅ্যাকশনটাকে স্টপ করে দেবে না। লাইক দ্যাট, তোমরা যদি জানো, অলরেডি মাইক্রোবিয়াল মেটাবলিজম পড়ে এসছো সেমিস্টার পড়ে, তো তোমাদের তো ক্লিয়ার হওয়া উচিত, গ্লাইকোলাইসিস যদি এটিপি কন্টেন্ট হাই থাকে, গ্লাইকোলাইসিস রান করবে? অলরেডি সেলে হাই অ্যামাউন্ট অফ এটিপি আছে, গ্লাইকোলাইসিস রান করবে না স্টপ হয়ে যাবে? আনসার করবে, আনসার করে শুনতে পেলাম না, অডিও ক্লিয়ার করবে না। করবে না। কোন কোন রিঅ্যাকশনে আটকায় গ্লাইকোলাইসিস স্টেপে আমরা ভেরি ক্লিয়ার থাকি, যেগুলো হচ্ছে তোমার কাইনেজ স্টেপ, মানে ফার্স্টে হেক্সোকাইনেজ, থার্ড আছে তোমার ফসফরুক্টোকাইনেজ, আর লাস্টে আছে তোমার পাইরুভেট কাইনেজ। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে রেগুলেশন স্টেপ। তো কি হবে, যখনই এটিপি হাই থাকে সেলের মধ্যে, এই তিনটে স্টেপ আটকে দেবে, তার মানে গ্লাইকোলাইসিসকে স্টপ করে দেবে। ইয়েস অর নো? অ্যান্ড বেটার, আমরা জানি গ্লাইকোলাইসিসে সব থেকে বেটার রেগুলেশন করে হচ্ছে পিএফকে। পিএফকে কে আমরা বলতাম হচ্ছে তোমার টেস্ট মেকার,
পেসমেকার অফ দ্য গ্লাইকোলাইসিস। পেসমেকার অফ দ্য গ্লাইকোলাইসিস মানে কি? পেসমেকার অফ দ্য গ্লাইকোলাইসিস মানে ও কন্ট্রোল করে, গ্লাইকোলাইসিস টোটালি কন্ট্রোল করে। আউট অফ 3 সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিএফকে, ফসফোফ্রুক্টোকাইনেজ। মনে পড়ছে তো নামটা? ফসফোফ্রুক্টোকাইনেজ, যেটা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে 1,6 বিসফসফেটে কনভার্ট করে। তো লাইক দ্যাট, আমি একটা যে কোনো একটা এক্সাম্পল দিলাম, গ্লাইকোলাইসিস এর এক্সাম্পল দিলাম যেখানে রেগুলেশন হয়। এনি অফ দ্য মেটাবলিক রিঅ্যাকশন, that could be catabolism, that could be anabolism, that is regulated by enzyme, that is regulated by enzyme. বাট আমি যদি হাই ইল্ড ভ্যারাইটি প্রডিউস করতে চাই, এই রেগুলেশনটাকে রাখবো না অফ করবো? আনসার করবে তো? আমি যদি হাই ইল্ড ভ্যারাইটি প্রডিউস করতে চাই, আমার কন্টিনিউয়াস মেটাবলিজম দরকার, ইয়েস অর নো? আদারওয়াইজ তো প্রোডাক্ট হ্যাঁ তৈরি হ্যাঁ হবে স্যার। না। ওকে, সো আমি কন্টিনিউয়াসলি মেটাবলিজম যদি রান করাতে চাই, এনজাইমের যে রেগুলেশনের প্রপার্টিটা আছে, দ্যাট ইজ প্রেজেন্ট ইন নর্মাল সেল, এটাকে আমাকে তোমাকে অমিট করতে হবে বা এলিমিনেট করতে হবে, ইয়েস অর নো? আদারওয়াইজ তো মেটাবলিজম স্টপ হয়ে যাবে আফটার সাম টাইম। After some time, হ্যাঁ when cell does not need that molecule, after some time when cell does not need the molecule, the metabolism will be stopped by the regulatory enzymes. তো আমরা কি করব? আমরা কি করতে পারি? রেগুলেটরি এনজাইম গুলোকে এলিমিনেট করাতে পারি somehow. That time কি হবে? মেটাবলিজম কন্টিনিউয়াসলি রান করবে and continuously my products are generated. Yes, হবে কি হবে না? তো লো ইল্ড থেকে হাই ইল্ডে কনভার্ট করবে that time, লো হ্যাঁ ইল্ড থেকে হাই ইল্ডে কনভার্ট করবে দ্যাট টাইম। সো দুটো প্রসেস লিখেছি, টু অ্যাপ্রোচেস আর দেয়ার ফর দ্য স্ট্রেন ইমপ্রুভমেন্ট। নাম্বার ওয়ান অ্যাপ্রোচ, জিনোমকে চেঞ্জ করে দাও, জেনেটিক প্রপার্টিকে চেঞ্জ করো, অ্যান্ড বাই দ্যাট ওয়ে এমন স্ট্রেনকে সিলেক্ট করো যেটা লো ইল্ড থেকে হাই ইল্ডে কনভার্ট করার মতো, মানে জিনোমের প্রপার্টি চেঞ্জ করে হাই ইল্ডে কনভার্ট করেছে। দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ নাম্বার ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাপ্রোচ উইল বি এনজাইম। আমরা ক্লিয়ারলি জানি যে প্রোডাক্ট জেনারেট করে হচ্ছে many metabolic enzymes, that means metabolism is through it, and metabolism are highly controlled in all cells, including prokaryote bacterial cells, the metabolisms are highly controlled. তো কন্ট্রোলিং পয়েন্টটাকে তুমি যদি আমরা বাইপাস করে দিতে পারি, কন্ট্রোলিং পয়েন্টটাকে আমরা যদি বাইপাস করতে পারি, যে রেগুলেটিং দি অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম, এনজাইমের রেগুলেটিং অ্যাক্টিভিটিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, এন্ড কন্ট্রোলিং প্রপার্টিটাকে ইয়ে করতে পারি, বাইপাস করতে পারি, আমরা কিন্তু হাই ইল্ড ভ্যারাইটি জেনারেট করতে পারব। ক্লিয়ার? তো ফার্দার অ্যাপ্রোচ নাম্বার ওয়ান কে আমরা ক্লাসিফাই করতে পারি, টাইপিং করতে পারি, ম্যানিপুলেশন অফ দ্য জিনোম। দ্যাট মিনস জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আমাদের কাছে দুটো অ্যাপ্রোচ আছে বা দুটো প্রসেস আছে। নাম্বার ওয়ান, manipulation of the genome by not involve any foreign DNA, not involved by any foreign DNA. And number two, we can manipulate the genome by introducing foreign DNA, by introducing foreign DNA. কেসটা কি বলতে চাইছি বুঝতে পারছো? দুটো প্রসেস, manipulation of genetic character of bacteria. How can we do? We can do by two approaches. Number one, we can introduce foreign DNA, that is the number 2 point here. And without insertion or without introduction, we can also manipulate the genome. That is my point number one. So point number one, that is without any manipulation, without any involvement of or introduction of foreign DNA, that type is called conventional mutation. That type is called conventional mutation. তাহলে এখানে আমরা কোনো ফরেন ডিএনএ, যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে দেখে আসছি, পড়ছিও, দ্যাট ইজ ভেক্টরের মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টকে ইনসার্ট করে দিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে দেওয়া, দ্যাট প্রসেসকে আমরা এখানে কাজে লাগাবো না। এখানে আমরা ইউটিলাইজ করব কনভেনশনাল মিউটেশন প্রসেসকে। অ্যান্ড উই নো দ্যাট মিউটেশন ইজ দ্য প্রসেস where genetic material properties are changed. Yes or no? হয় কি হয় না? মলিকুলার বায়োলজি পড়েছো তো ক্লিয়ারলি জানো মিউটেশনে কি হয়, চেঞ্জ হয় কি হয় না মিউটেশন প্রসেসে? হ্যাঁ স্যার। হবে।
তাহলে আমরা কনভেনশনাল মিউটেশন ইউজ করতে পারি টু ম্যানিপুলেশন অফ দ্য জিনোম, ইয়েস উই ক্যান ইউজ। অর আমরা আরডিটি কেও কাজে লাগাতে পারি, দ্যাট ইজ দ্য সেকেন্ড মেথড, বাই ইন্ট্রোডিউসিং দ্য ফরেন ডিএনএ। তার মানে এখানে আমি কি কাজে লাগাচ্ছি, কোন প্রসেস, দ্যাট ইজ আমাদের সিলেবাসে একটা আছে ইউনিট যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রিকম্বিনেন্ট, এই সেমি পড়ছো তোমরা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো স্ট্রেন ইমপ্রুভমেন্টের ফার্স্ট অ্যাপ্রোচটাকে নিয়ে ডিসকাস করব টুডে। এন্ড ফার্স্ট অ্যাপ্রোচের মধ্যে কনভেনশনাল মিউটেশন ফার্স্টে আসবে ডিসকাশন পয়েন্টে। ওকে, তাহলে এই চারটা ক্লিয়ার। হাউ ক্যান স্ট্রেন ইমপ্রুভমেন্ট ডান? ইট ক্যান বি ডান বাই টু অ্যাপ্রোচ, এন্ড ফার্স্ট অ্যাপ্রোচকে আমরা ক্লাসিফাই করেছি কনভেনশনাল মিউটেশনের থ্রুতে, আর সেকেন্ড হচ্ছে তোমার আরডিটি ইউজ। বলবে চার্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্টার্টিং করব আমরা ফার্স্ট অ্যাপ্রোচ ডিসকাশন, কনভেনশনাল মিউটেশন। Strain improvement by not introducing foreign DNA. Not introducing foreign DNA. And this is done by conventional mutation process. Conventional mutation process. So we clearly know what is mutation. মিউটেশন কে যদি আমরা ওয়ান লাইনে ডিসকাস করি, মিউটেশন create change in the DNA structure. Change in the DNA structure by nucleotide deletion, insertion, substitution, or by duplication, inversion, and translocation. Or by duplication, inversion, or translocation. So clearly আমি মিউটেশন কে ওয়ান লাইনে ডিফাইন করেছি, মিউটেশন যদি হয় তাহলে ডিএনএ চেঞ্জ হবে স্ট্রাকচারে, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হবে। আর মিউটেশনের ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয় বাই নিউক্লিওটাইডের অ্যাডিশন হয়ে, ডিলিশন হয়ে, অর সাবস্টিটিউশন হয়ে। যে এই পার্টটা, অর এর ফার্স্ট পার্টটা, এটাকে বলা হচ্ছে জিন মিউটেশন। দিস ইজ কল্ড জিন মিউটেশন। ব্রডলি যদি আমি মিউটেশনকে ক্যাটাগরাইজ করি, তোমাদের মিউটেশন ইয়েতে আছে, কি বলে, মাইক্রোবিয়াল জেনেটিক্স আছে, বাট এরকম ভাবে ডিভিশন করবো না, তখন আরো বেটার ওয়েতে ক্লাসিফাই করবো। এখানে আমি ব্রড ক্লাসিফিকেশন করছি, একটা হচ্ছে নিউক্লিওটাইড ডিলিশন, অ্যাডিশন, সাবস্টিটিউশন করে, অর সেকেন্ড পার্টটা হচ্ছে ডুপ্লিকেট, ইনভার্সন অ্যান্ড ট্রান্সলোকেশন করে, দ্যাট ইজ এটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবেরেশন বলে। সো এটা ক্রোমোজোমাল লেভেলে, chromosomal aberration
or mutation. বল। সো ব্যাকটেরিয়াতে তো ক্রোমোজোমের কোনো চান্স নেই, ব্যাকটেরিয়াতে ওরকম ভাবে তো ক্রোমোজোম স্ট্রাকচার আসে না, ব্যাকটেরিয়া নিউক্লিয়ার ফর্ম করে, তো ব্যাকটেরিয়াতে কোনটার চান্স বেশি? যদি আমি ব্যাকটেরিয়া রেসপেক্টে ধরি, তাহলে জিন মিউটেশনের চান্স বেশি, যেখানে নিউক্লিওটাইডের ইনসারশন হবে, ডিলিশন হবে আর সাবস্টিটিউশন হবে। যদি ফাঙ্গাস বা আদার কোনো সেল, ইউক্যারিওটিক সেলকে যদি করাতে চাই, তাহলে জিন মিউটেশনের সাথে আমাদের ক্রোমোজোমাল মিউটেশন হওয়ারও চান্স আছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি যদি একটু করে ডিসকাস করি নিউক্লিওটাইড অ্যাডিশন, নিউক্লিওটাইড ডিলিশন। এই যে নিউক্লিওটাইড ইনসার্ট, জিন মিউটেশনে আমরা লিখেছিলাম নিউক্লিওটাইড নাম্বার 1, নিউক্লিওটাইড কি হতে পারে? নিউক্লিওটাইড অ্যাডিশন হতে পারে, ইনসার্শন হতে পারে, or deletion হতে পারে। So these nucleotide insertion deletion create frame shift mutation. ওয়ার্ডটা শুনেছো এর আগে? create frame shift mutation, ওয়ার্ডটা কি শোনা আছে? হ্যাঁ স্যার শুনেছি। শুনেছো? কি হয় একটুখানি যদি আইডিয়া দাও, আবার আমরা মাইক্রোবিয়াল জেনেটিক্স এর মিউটেশন চ্যাপ্টারে ভালো করে দেখবো সমস্ত কিছু এক্সাম্পল সামনে। কেউ যদি একটু আইডিয়া দাও, হোয়াট ইজ ফ্রেম শিফট মিউটেশন? রিজন বলে দিয়েছি কেন হয়। ফ্রেমশিপ মিউটেশনে কি হয়? নিউক্লিওটাইডের ইদার ইনসারশন হয় অর ডিলিশন হয়। এফেক্টটা কোথায় গিয়ে পড়ে? নিউক্লিওটাইড ইনসারশন ডিলিশন হলে এফেক্ট কোথায় গিয়ে পড়বে? ইনসারশন ডিলিশন মানে বুঝতে পারছো তো, একটা বেস, একটা চেইন অফ নিউক্লিওটাইড ছিল, ওখানে একটা বেস অ্যাড হয়ে গেছে, এক্সিস্টিং নিউক্লিওটাইডস এর মধ্যে একটা বেস অ্যাড হয়েছে, অর একটা বেস ডিলিট হয়ে গেছে এক্সিস্টিং নিউক্লিওটাইডস থেকে। দেন এফেক্টটা কোথায় পড়বে? প্রোটিন স্ট্রাকচারে পড়বে কি পড়বে না ডিরেক্টলি? আর ওই কোডন গুলো চেঞ্জ হবে চেঞ্জ ওটাই তো? হবে, একদমই তাই। কোডন গুলো চেঞ্জ হবে। আমরা যদি মলিকুলার বায়োলজি কনসেপ্ট লাগাই, আরামসে বুঝতে পারবো যদি জিন মানে জিনোম লেভেলে চেঞ্জ হয়, নিউক্লিওটাইডের সিকোয়েন্স চেঞ্জ হয়, আলটিমেটলি দিস নিউক্লিওটাইড সিকোয়েন্স ফর্ম দ্য জিন, দ্যাট মিনস দ্য এমআরএনএ অ্যান্ড এমআরএনএ কোডন। তো যে জায়গাতে অ্যাডিশন হচ্ছে, ইনসার্ট হচ্ছে আর ডিলিট হচ্ছে, ঠিক তারপর থেকে কোডন গুলোতে সব চেঞ্জ চলে আসবে, হ্যাঁ কি না? টোটাল চেঞ্জ চলে আসবে where it is added and delete, that position থেকে, from that position following downstream codons are changed totally from the normal। ঠিক আছে, তাহলে যদি এটা হয়, কোডনে যদি চেঞ্জ হয়, প্রোটিন স্ট্রাকচারের উপর চেঞ্জ আসবে কি আসবে না? আসবে। একদম আসবে। তাহলে ফ্রেমশিপ মিউটেশন ক্রিয়েট করায় হচ্ছে নিউক্লিওটাইড ইনসার্ট, অর ওয়ান অর টু নিউক্লিওটাইড নরমালি ইনসার্ট হতে পারে, ডিলিট হতে পারে। ঠিক আছে, তো ফ্রেম শিফট ওয়ার্ডটার মানেই এটা, যে ফ্রেমটাকে টোটালি চেঞ্জ করে দেবে। অরিজিনাল ফ্রেম যেটা ছিল, অরিজিনাল ফ্রেম মানে কি? প্রোটিন সিনথেসিসে যে কোডনের ফ্রেমটা বলছে, এটাকে বলা হয় ওপেন রিডিং ফ্রেম, ওআরএফ। ঠিক আছে, তো ওপেন রিডিং ফ্রেমের যে তোমার কোডনের সিকোয়েন্স থাকে, codon sequence that will completely different where the base is added and deleted। ঠিক আছে, তো ফ্রেমশিপ মিউটেশন ক্রিয়েট করে। আর একটা আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউট হতে পারে, বেস সাবস্টিটিউট করাতে পারে, বেস সাবস্টিটিউট করাতে পারে। সাবস্টিটিউট কিরকম ভাবে হতে পারে? বেস সাবস্টিটিউশন, বেস সাবস্টিটিউশন মানে দেখো এর জায়গায় টি আসার কথা, বাট এসে গেছে অন্য একটা বেস। ঠিক আছে, তাহলে নেক্সট রেপ্লিকেশন সাইকেলে ও কি করবে? বেস সাবস্টিটিউশন করিয়ে দেবে। ঠিক আছে, তো এর জায়গায় টি না এসে যদি সি আসে, তাহলে নেক্সট রেপ্লিকেশন সাইকেলে ওই এটির জায়গায় জিসি চলে আসবে। দেখাবো আমি সমস্ত কিছু ওই মিউটেশন চ্যাপ্টারে গিয়ে। তো জাস্ট আমি বলে রাখলাম যে বেস সাবস্টিটিউশন কিন্তু পসিবল। বেস সাবস্টিটিউশন করলে, সাবস্টিটিউট যদি হয়, দেন ইট ক্রিয়েট সাবস্টিটিউশন মিউটেশন, দ্যাট মিউটেশন ইজ কল্ড সাবস্টিটিউশন মিউটেশন। তো অল টুগেদার যদি আমি শর্টে বলি, মিউটেশন এমন একটা ফেনোমেন যেখানে জিনোমের স্ট্রাকচার চেঞ্জ হবে, আর জিনোমের স্ট্রাকচার চেঞ্জ হলে সেটা ডিরেক্টলি রিফ্লেক্ট করবে
প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ, অ্যান্ড প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হলে প্রোটিনের কোয়ালিটি ইমপ্রুভড হতে পারে, আবার প্রোটিনের কোয়ালিটি ডিক্রিজও করতে পারে। প্রোটিন ফাংশন ইমপ্রুভও করতে পারে, প্রোটিন ফাংশন ডিক্রিজও করতে পারে। ঠিক আছে? সো মিউটেশন টোটালি আনসার্টেনটি একটা ফিনোমেনা, আনসার্টেন ফিনোমেনা। তো আমি কোনটাকে সিলেক্ট করব, যখন প্রোটিনের ফাংশন ইমপ্রুভ হবে, না যখন প্রোটিনের ফাংশন মানে যে মিউটেশনে প্রোটিনের ফাংশন ডিক্রিজ করেছে, কোনটাকে সিলেক্ট করব আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাস? ইমপ্রুভ হলে তখনই ইমপ্রুভড হলে, কারণ মিউটেশন টোটালি আনসার্টেন, চেঞ্জ করে দেবে, অ্যান্ড চেঞ্জের রেসপেক্টে প্রোটিনের স্ট্রাকচার ফাংশন ইমপ্রুভ হয়ে যেতে পারে, আবার ডিক্রিজও করে যেতে পারে। তো ডিক্রিজ গুলো টোটালি ডিসকার্ড, অনলি ইমপ্রুভ ফাংশন গুলোকে আমরা নেব, অ্যান্ড যেটা আমাদের টার্গেট লো ইল্ড ভ্যারাইটিকে হাই ইল্ড ভ্যারাইটিতে কনভার্ট করা। পয়েন্ট ক্লিয়ার? তো মিউটেশন কিভাবে করানো যেতে পারে? কনভেনশনাল মিউটেশন, নর্মালি mutation can arise naturally or induced। মানে কি? দেখো নর্মাল সেলের মধ্যেও একটা মিউটেশন প্রসেস কন্টিনিউয়াসলি চলে, and that process is natural process লিখেছি, and that process better word spontaneous mutation, spontaneous mutation। So spontaneous mutation means all time সেলের মধ্যে ন্যাচারাল প্রসেসে মিউটেশন চলে, but the problem is spontaneous mutation rate very less, very slow। spontaneous mutation rate very very slow। ঠিক আছে? তার মানে একটা স্ট্রেন যদি আর একটা স্ট্রেন বানাতে চায়, ইট নিডস মোর দ্যান আ ডিকেড, অর আরো বেশি লেগে যেতে পারে। ঠিক আছে? তো অবভিয়াসলি আমাদের কাছে টাইম নেই, ইন্ডাস্ট্রিতে আমাদের কুইক ইউজ করাতে হবে, কুইক প্রোগ্রেস করতে হবে। ওকে, তাহলে ন্যাচারালি মিউটেশন হয়, ন্যাচারালিও স্ট্রেন ইমপ্রুভড হয়, বাট ইট নিডস মোর টাইম বিকজ রেট ইজ ভেরি স্লো। বাট দ্য সেকেন্ড টাইপ যেটা আমি লিখেছি মিউটেশন, দ্যাট ইজ কল ইনডিউস টাইপ মিউটেশন। ইনডিউস টাইপ মিউটেশন, this type of mutation rate high, mutation rate high। Why it is called induced type mutation? This is occur naturally, answer is no, it is done by some agent, it is done by some agent। So induced mutation created by, induced by some agent, and that agents are called mutagen, that agents are called mutagens। Point clear? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তো আমরা কোন মেথডটাকে নেব কনভেনশনাল মিউটেশনে, স্পন্টেনিয়াস অর ইনডিউসড? স্পন্টেনিয়াস অর ইনডিউসড? ইনডিউসড। তো ক্লিয়ারলি লিখবো অ্যাজ spontaneous mutation, spontaneous mutation rate very slow, very slow। So we take mutagens, we are using mutagen, mutagens to increase the rate of mutation, to increase the rate of mutation। আবারও বলছি, ইনডিউস করার পর মিউটেশনটা বেটারমেন্টও শো করতে পারে, আবার ডিক্রিজও হয়ে যেতে পারে, মানে আগের থেকে আরো ব্যাড কোয়ালিটি করে দিতে পারে, আবার ইমপ্রুভ কোয়ালিটিও হতে পারে, কারণ মিউটেশন আনসার্টেন প্রসেস, মিউটেশন চেঞ্জ করিয়ে দেবে, এবার চেঞ্জটা বেটার হতে পারে, চেঞ্জটা খারাপ হতে পারে। ঠিক আছে? আর এটুকু বুঝে রাখো
যদি আমরা ইনডিউস মিউটেশন করি ম্যাক্সিমাম টাইম খারাপের দিকেই যাবে, ঠিক আছে। আউট অফ 100 99 টাইমস মিউটেশনটা হবে ব্যাড মিউটেশন। ব্যাড মিউটেশন মিন্স প্রোটিনের স্ট্রাকচার ফাংশনকে টোটালি ডিস্ট্রয় করে দেবে। অনলি ধরে নাও জাস্ট ওয়ান টাইম প্রোটিনের ইমপ্রুভ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে একটা চান্স ফ্যাক্টর ক্রিয়েট হচ্ছে, বাট সেখানেও একটা আনসার্টেন কাজ করছে। হবে কি হবে না? সব মিউটেশন কি বেটার হবে? সব মিউটেশনে প্রোটিনের কোয়ালিটি ভালো হয়ে যাবে, ফাংশন বেটারমেন্ট স্টার্ট হয়ে যাবে? আনসার ইজ নো, ম্যাক্সিমাম টাইম নাই হবে, ঠিক আছে। তো আমাদের ওই ব্যাপারটা হলো কি, অনেক মাইক্রোবস থেকে আমাদের that microbes কে select করতে হবে after mutation that create good quality and better improve quality of our product, ঠিক আছে। তো এই একই ব্যাপার খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজা, ঠিক আছে, এখানেও ব্যাপারটা আসছে। বাট ট্রাই তো আমাদের নিতেই হবে, বিকজ ইনডিউস মিউটেশনে রেট বাড়িয়ে আমরা মিউটেশনের প্রোগ্রেসটাকে বাড়াতে পারবো, ইনক্রিজ করাতে পারবো, অ্যান্ড আমরা চেক করে যেতে পারবো কন্টিনিউয়াসলি। পয়েন্ট ক্লিয়ার? সো মিউটাজেন্স ইউজ করা হয়, মিউটাজেন্স ইউজ করা হয়। তো ইন্ডাস্ট্রিয়ালি কি কি মিউটাজেনের ইউজ হয় একটু আমরা চেক করে নেব, লিস্টেড ডাউন করব। মিউটাজেন্স, তো মিউটাজেন্স, হোয়াট ইজ মিউটাজেন্স? ক্লিয়ারলি মেনশন করেছি, মিউটেটিং এজেন্ট, those agent which can change the DNA structure, these are called mutagen. So mutagen could be physical agent or chemical agent. Physical mutagen or chemical mutagens. Chemical mutagens. Under physical mutagens, two well-known physical mutagen, radiation. One is ionizing radiation, ionizing radiation, and second one is non-ionizing radiation. Non-ionizing radiation. অলরেডি তোমরা পড়ে আসছো সেকেন্ড সেমিস্টারে ব্যাকটেরিয়াল কন্ট্রোল, সেখানে ফিজিক্যাল এজেন্টের মধ্যে এই দুটো এজেন্ট পড়ে রেখেছো, আয়নাইজিং এজেন্ট বা আয়নাইজিং রেডিয়েশন, নন আয়নাইজিং রেডিয়েশন। দ্যাট এজেন্ট গুলি ইউজ হবে। নন আয়নাইজিং রেডিয়েশনের গুড এক্সাম্পল ইউভি রেডিয়েশন, আয়নাইজিং রেডিয়েশনের গুড এক্সাম্পল এক্স রে, গামা রেডিয়েশন. So this type of agent used as a physical agent industrially to create mutagenesis. Clear? Chemical mutageনের আন্ডারে কি কি ইউজ করা যেতে পারে? Chemical mutageনের আন্ডারে 3 ক্যাটাগরিজ আছে। Chemical agent, chemicals acting on resting DNA, chemicals that act on resting DNA. তার মানে যে কোনো টাইমে এই এজেন্টটা কাজ করতে পারে, ডিভিশনের আগে, রেপ্লিকেশনের পরে, যে কোনো টাইমে রেস্টিং স্টেজে যখন থাকে ডিএনএ ওয়ার্ক করবে। এইগুলো সেকেন্ড অ্যান্ড থার্ড, এরা কিন্তু ওয়ার্ক করবে মেনলি যখন রেপ্লিকেশন টাইমে। বেস অ্যানালগ এ তো পুরোপুরি ইউজ হবে তোমার রেপ্লিকেশনের টাইমে ওয়ার্ক করবে বেস অ্যানালগ, কারণ যখন ডিএনএ ওপেন আপ হবে দেন বেস অ্যানালগ কাজ করবে, ইমপ্রপার মিসম্যাচিং পেয়ারিং শুরু করে দেবে, ঠিক আছে। বেস অ্যানালগ। অ্যান্ড থার্ড হচ্ছে ইন্টারক্যালেটিং এজেন্ট, এও রেস্টিং স্টেজে কাজ করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ রেপ্লিকেটিং স্টেজেও কাজ করতে পারে। ইন্টারক্যালেটিং এজেন্ট, ইন্টারক্যালেটিং এজেন্টস। সো তিনটে ক্যাটাগরি করলাম, কেমিক্যাল এজেন্টস দ্যাট ইউজ ফর মিউটাজেনেসিস, chemicals that act on resting DNA, example nitrous acid, HNO2, nitrous acid, example এ পড়বে alkylating agent, alkylating agent,
অ্যালকাইলেটিং এজেন্টের গুড এক্সাম্পল হচ্ছে ইএমএস, ইথাইল মিথেন সালফোনেট। এমএমএস ও ইউজ হয়, মিথাইল মিথেন সালফোনেট। আচ্ছা, আর কি ইউজ হয় হচ্ছে নাইট্রোসো থায়োগুয়ামিন, গুয়ানিন, এনটিজি। সো কেমিক্যালস দ্যাট অ্যাক্ট অন রেস্টিং স্টেজে, মানে বিফোর রেপ্লিকেশন ওয়ার্ক করে দেবে এরা, ঠিক আছে, ইন্ডিউস করাবে রেপ্লিকেশনের আগেই কেমিক্যাল মিউটেশন করে। Base analog, it only work on replication time, and 2-aminopurine, important agent 2AP, শর্টে লিখলাম এপির ফুল ফর্ম হচ্ছে অ্যামাইনোপিউরিন। এগুলোর সব মোড অফ অ্যাকশন আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়াল জেনেটিক্সে। ব্যাকটেরিয়াল জেনেটিক্সের পার্টে এই প্রত্যেকটা যে এজেন্ট গুলো লিখেছি না, আরো কিছু এজেন্ট অ্যাড হবে, মোড অফ অ্যাকশন পড়বো। এখানে মোড অফ অ্যাকশন পড়িয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই। 2-aminopurine as well as second base analog 5-bromouracil, 5BU, BU মানে হচ্ছে bromouracil, bromouracil। intercalating agent best example ethidium bromide, ETBR। কোথায় ইউজ করছো ETBR? ইউজ করেছো প্র্যাকটিক্যালে ETBR? জেল ইলেক্ট্রোফোরেসিসে জেল ইউজ করছো। ইন্টারক্যালেটিং এজেন্ট, মিউটাজেনিক এজেন্ট, অলওয়েজ তোমাকে হ্যান্ড গ্লাভস পরে ইউজ করতে হবে, বলে দিয়েছে প্রিকশন, বা তোমাকে করতেই দেয় না হয়তো, বলে দিয়েছে ক্লিয়ারলি কলেজের স্যার টিচাররা যে ইটিবিআর অ্যাড করার টাইমে ভেরি ভেরি প্রিকশনারি স্টেপ, বিকজ তোমার হাতে যদি স্মল স্ক্র্যাচও থাকে ইটিবিআর এন্টার করে যেতে পারে, অ্যান্ড ইট ইজ মিউটাজেন, আলটিমেটলি মিউটাজেনিক এজেন্ট, মেজরিটি টাইম কার্সিনোজেন, ঠিক আছে, তো কার্সিনোজেনিক অ্যাক্টিভিটি শো করে দিতে পারে ইটিবিআর। সো প্রিকশনারি স্টেপ আমরা মেনটেন করি, জেলে আমরা রান করানোর টাইমে ডিএনএ কে মানে অবজার্ভ করার টাইমে ইটিবিআর অ্যাড করি। আরো একটা ইন্টারক্যালেটিং এজেন্টের নাম হচ্ছে অ্যাক্রিডাইন অরেঞ্জ, অ্যাক্রিডাইন অরেঞ্জ। So mutagen that used industrially purpose. টোটাল চার্ট, মোড অফ অ্যাকশন আমরা এখানে বললাম না, ছেড়ে রাখলাম। এর মোড অফ অ্যাকশন এখানেও কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রিতেও কোশ্চেন দিতে পারে, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে অ্যাজ ওয়েল অ্যাজ মানে মাইক্রোবায়াল জেনেটিক্স এর তো আরামসে ইম্পর্টেন্ট কোশ্চেন ওই জায়গাগুলোতে। তো ওখানে আমরা ডিসকাস করে নেবো ডিটেলসে, এখানে আর ডিসকাস করার কোনো স্কোপ রাখছি না। বলো, শুধু আমরা একটা চার্ট বানিয়ে দিয়েছি। ক্লিয়ার? মিউটাজেন্স, টাইপস অফ মিউটাজেন্স, মোটামুটি একটা আইডিয়া এসছে। আইডিয়া আর একটু ক্লিয়ার করে দিই, কারা কি করায়, মোটামুটি কি টাইপ অফ মিউটেশন করায়। দেখো ইউভি এ তো ফ্রেমশিপ করায়, ফ্রেমশিপ মিউটেশন করায়, ঠিক আছে। এক্স রে, গামা রে, এরা ক্রোমোজোমে মেনলি ড্যামেজ করা হয়, যে ডুপ্লিকেশন, ডিলিশন, ক্রোমোজোমাল ডুপ্লিকেশন, ট্রান্সভার্সন, ইনভার্সন, এগুলো করা। এরাও করাতে পারে তোমার ফ্রেমশিপ বা তোমার সাবস্টিটিউশন, বাট ক্রোমোজোমাল লেভেলে এগুলো ইউজ করা হয় বেশি। ক্রোমোজোমাল ইনসারশন, ডিলিশন, জিন ডিলিশন, ট্রান্সভার্সন, ইনসারশন, ইনসারশন, তো এগুলো করায় হচ্ছে এক্স রে গামারে, কারণ এদের লিডাল এফেক্টটা বেশি। এক্স রে গামারে পেনিট্রেশন পাওয়ার হাই, হাই এনার্জি, যেহেতু আয়নাইজিং করায়, তো বুঝতেই পারছো ডিএনএ স্ট্রাকচার ভেঙে দেয়, ডিএনএ স্ট্রাকচারটাকে ব্রেক করে দেয়। ব্রেক করে দিলে কি হতে পারে, জিনটা ডিলিট হয়ে যেতে পারে, একটা পার্ট অফ দ্য জিন ডিলিট করে দিতে পারে, ঠিক আছে। তো ওই ডিলিটেড পোর্শনটা পাবেই না, আলটিমেটলি আবার যখন রিজয়েন করবে, তো একটা জিন ডিলিট হয়ে গেল। তো এরকম প্রবলেম গুলো আসে এক্স রে গামারে করলে, মানে দ্যাট টাইপ অফ মিউটেশন অফার। এদিকে দেখো HNO2 অ্যালকাইলেটিং এজেন্ট এনটিজি, এরা সবাই করে হচ্ছে বেস সাবস্টিটিউশন, বেস সাবস্টিটিউশন মিউটেশন, বেস সাবস্টিটিউশন মিউটেশন।
এরাও একই 2AP 5 ব্রোমো ইউরাসিল, এরাও বেস সাবস্টিটিউট করাবে। আচ্ছা, ইটিবিআর অ্যাক্রিডাইন অরেঞ্জ এ করাবে হচ্ছে ফ্রেম শিফট। তো ভেরিয়াস মিউটাজেনিক এজেন্ট and regarding mutation type. So next একটা very important question, স্যার এত রকম মিউটাজেনিক এজেন্ট অ্যাভেলেবল, কোনটা কি ইউজ করব স্যার? So choice of mutagen used in industrial purpose. ফিজিক্যাল এজেন্ট আছে, কেমিক্যাল এজেন্ট আছে, কেমিক্যালের মধ্যে এত ভ্যারাইটি অফ এজেন্টকে আমরা চুজ করতে পারি, ফিজিক্যালের মধ্যে আয়োনাইজিং চুজ করব না নন আয়োনাইজিং চুজ করব। তো আমাদের কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে। সো বেসড অন ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করব টাইপ অফ মিউটাজেনকে। চয়েস অফ মিউটাজেন টপিক। চয়েস অফ মিউটাজেন কিছু ক্রাইটেরিয়া ফ্যাক্টর রাখবো, on that basis we can select the mutagen type. Number one, effectiveness. Number one, effectiveness. বলো that point কে কে ইলাবোরেট করবে, ডেসক্রাইব করবে। এফেক্টিভনেস এর উপর বেস করে কিভাবে চয়েস চুজ করব মিউটাজেন? ক্যারেক্টার নাম্বার ওয়ান, এফেক্টিভনেস, বলবে? মানে যেই প্রসেসটা বেশি এফেক্টিভ হবে। হুম, তার মানে এত রকম যে মিউটাজেনিক এজেন্ট বলেছি, আমার সেলের এগেনস্টে সবাই কি কাজ করতে পারবে? ধরুন আমার আমার সেল হচ্ছে ব্যাকটেরিয়া, দ্যাট ইজ দ্য ইকোলাই ব্যাকটেরিয়া। তো ইকোলাইয়ের এগেনস্টে সাম পার্টিকুলার এজেন্ট বেশি কাজ করে, বেটার ওয়ার্ক করে। তো আমাকে একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল মেথডে যেতে হবে। ওকে, টেস্ট অ্যান্ড ট্রায়াল মেথডে যেতে হবে, and this test and trial method gives the which mutagens best effectiveness show করছে। তো every cells, every bacterial species are not susceptible to particular mutation, that is different, ঠিক আছে? So different species, bacterial species different mutagenic agent এ বেশি susceptible। ওকে, তো একটা ট্রায়াল এন্ড এরর যাব, ডিফারেন্ট কিছু সেট অফ মিউটাজেনিক এজেন্ট কে আমরা চুজ করব, আউট অফ দ্যাট হুইচ ওয়ান ওয়ার্কস বেস্ট সেটাকে আমরা সিলেক্ট করব। তো এফেক্টিভনেস এর উপর বেসিস করে আমরা সিলেকশনে আসতে পারি মিউটাজেন দ্যাট ইজ এফেক্টিভ টু ক্রিয়েট মিউটেশন। মানে আমি যদি তোমাকে বলি যে আওয়ার ব্যাকটেরিয়া, মাই ব্যাকটেরিয়া which is X bacteria strain, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর একটা আছে ওয়াই ব্যাকটেরিয়াল স্ট্রেন। X bacterial cell can produce biofilm, during the growth. X bacteria produces biofilm, Y bacterial strains cannot. তো আমাকে বলো X এর ওপর ইউভি ওয়ার্ক করবে? আমি যদি ইউভি দিয়ে মিউটাজেনেসিস করানো ট্রাই করি, X bacteria which produces the biofilm, can UV work on X? না, করবে না। কেন করবে না? কারণ ইউভির পেনিট্রেশন পাওয়ার লেস। তো এই কারণেই বলছি সব ব্যাকটেরিয়ার ওপর যে সব মিউটাজেন এফেক্টিভ হবে এরকম কোনো ব্যাপার নেই। তা যেটার ওপর মোস্ট মানে কিছু সেট অফ
সিলেকশনের পর যেটা আমার বেস্ট ওয়ার্ক করবে দ্যাট উইল বি মাই প্রায়োরিটি, সেটাকেই আমরা সিলেক্ট করবো ইন ফিউচার মিউটাজেনেসিস প্রসেসে। লাইক দ্যাট যদি বায়োফিল্ম প্রডিউস করে আমরা জানি, আমি কোনোদিনই ইউভি কে ট্রাই করবো না, ধরেন ইউভি ওয়ার্কই করবে না, ইউভি পেনিট্রেশন পাওয়ার লো। এখানে আমরা যদি ফিজিক্যাল এজেন্ট চুজ করতে হয় তাহলে ফিজিক্যাল এজেন্টের মধ্যে আমি গামা চুজ করার অপশনটা বেশি রাখবো, কারণ গামা পেনিট্রেশন পাওয়ার হাই। ঠিক আছে, আর যদি কেমিক্যাল রাখি তাহলে কেমিক্যাল শেডের স্পেকট্রাম চুজ করতে হবে, যেখানে পেনিট্রেশন পাওয়ার কেমিক্যাল এজেন্টের মধ্যে বেশি। ঠিক আছে, তো এই ব্যাপারটা বলেছি আমি এফেক্টিভনেস এর উপর। সেকেন্ড, সেফটি অফ মিউটাজেন। সেফটি অফ মিউটাজেন। Already, I clearly state that many mutagens are carcinogen also. Many mutagen are carcinogenic. Carcinogenic means clearly evidence আছে ক্যান্সার সেলে কনভার্ট করে দিতে পারে, নর্মাল সেলকে ক্যান্সার সেলে কনভার্ট করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। তাহলে আমি এই ধরনের এজেন্ট কি ইউজ করব in my study, in my experiment? That agent, that mutagenic agent create carcinogenic, না ডিসকার্ড করবো, প্রেফার করবো কোনটা? আনসার করবে mutagen that create carcinogenic property. Can we select for the industrial purpose? না স্যার, কেন নয়? কারণ ক্যান্সার কজ করতে পারে। মানে যে সেটা তো- হ্যান্ডেল করছে তার একটা রিস্ক, হ্যাঁ, যে হ্যান্ডেলিং করছে তার একটা রিস্ক। ফার্স্ট অফ অল, যে হিউম্যানটা যে ওখানে কাজ করছে তার একটা মানে প্রাইমারি রিস্ক হয়ে যাবে কার্সিনোজেনিক যেহেতু হ্যান্ডেল করছে কন্টিনিউয়াসলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেলটার উপরও এফেক্টিভনেস চলে আসতে পারে। ধরে নাও আমার ব্যাকটেরিয়া সেল নেই, আমার ধরো সেল আছে অন্য কোনো সেল, আমি ধরো কোনো অ্যানিমাল সেলের ওপর মডিফিকেশন করছি বা কোনো ফাঙ্গাল সেলকে মডিফাই করছি, তাহলে মিউটাজেন কিন্তু সেলটাকে কিল করে দেওয়ার ক্যাপাসিটি রাখে, সেলটাকে কিল করে দিতে পারে, বিকজ দিস মিউটাজেন্স আর হাইলি পাওয়ারফুল। তো কার্সিনোজেনিক যদি হয়, দ্যাট মিউটাজেনিক এজেন্টকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ক্লিয়ার? তো অ্যাভয়েড দোষ। তাহলে আমরা সেফ থাকবো অ্যাজ ওয়েল অ্যাজ আমার কাজটাও হবে। নাম্বার থ্রি, সিম্পলিসিটি অফ টেকনিক। Simplicity of technique. Another important point, মানে তুমি যেখানে মিউটাজেনেসিসটা করাচ্ছ যে ল্যাবরেটরি এরিয়াতে, সেখানে তোমার ইনস্ট্রুমেন্টের তো একটা লিমিটেশন আছে, তুমি তো সব ইনস্ট্রুমেন্ট ওর মধ্যে ঢোকাতে পারবে না, ওই এরিয়ার মধ্যে, ল্যাবরেটরির মধ্যে। তো কিছু কিছু মিউটাজেনিক এজেন্ট আছে লাইক এক্স রে। এক্স রে কে যদি ক্রিয়েট করতে হয় একটা পুরো রুম দরকার, এক্স রে ক্রিয়েট করতে গেলে একটা পুরো রুম লাগে, এক্স রে যে মেশিনটা পুরো রুমের জায়গা নেয়। তাহলে আমার কিছু তো স্পেস প্রবলেম থাকতেই পারে, স্পেস লিমিটেশন থাকতেই পারে। তো এই ধরনের এজেন্ট যেগুলো প্রবলেম হয়, মানে মোস্ট সফিস্টিকেটেড একটা ইনস্ট্রুমেন্ট, অনেক ইয়ে লাগে, মানে ইকোনমিক পারপাসও দেখতে হবে, স্পেস পারপাসও দেখতে হবে, সব মিলিয়ে আমরা বলেছি কি সিম্পলিসিটি, যে টেকনিকটা মাচ মোর সিম্পল। এবার ভাবো ইউভি রেডিয়েশন। ইউভি রেডিয়েশন একটা জাস্ট বাল্ব, যেমন ভাবে আমরা লাইট জ্বালাই, লাইক দ্যাট, এন্ড তোমরা এটা দেখেছো ল্যাপের মধ্যে ইউভি থাকে, কতটা জায়গা নেয় and কি প্রবলেম ক্রিয়েট করে। এবার এটার ইকোনমিক পারপাসও খুব বেশি না, একটা ইউভি ল্যাম্পে, ইউভিসি ইউভি বি ল্যাম্পের দাম হার্ডলি 400-500, গুড কোয়ালিটি। তাহলে টেকনিকটাকে যদি আমি যত সিম্পলিসিটি রাখতে পারবো, আমার ইকোনমি পারপাসেও হেলদি রাখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার তোমার এরিয়াটা, মানে যে স্পেসটাকেও আমি কন্ট্রোল করতে পারছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো টেকনিকে সিম্পলিসিটি রাখাটা ইম্পর্টেন্ট যখন আমরা মিউটাজেনেসিস স্টাডি করবো। ঠিক আছে, এমন কিছু রেডিয়েশন বা এমন কিছু এজেন্ট নেব না যেটা
পাওয়াই যায় না, বা পেতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে এমন কিছু রেডিয়েশন ক্রিয়েট করাবো না যে রেডিয়েশনটা পুরো একটা রুম জায়গা নিয়ে যাবে, কারণ আমার দরকার নেই। আমি এক্স রে ছাড়া অন্য কিছু এজেন্ট দিয়ে কাজ চালাতে পারি। আমি কেন এক্স রে চুজ করবো যেখানে একটা টোটাল রুম লাগবে? ক্লিয়ার? তার সাথে অনেক প্রিকশনাল লাগবে। এক্স রে রুমটার মধ্যে রেস্ট্রিকশন থাকবে, অনেক কিছু প্রবলেম থাকবে। তো আমরা সিম্পলিসিটিতে যাব। যেমন কেমিক্যাল এজেন্ট আরামসে ট্রিটমেন্ট করা যেতে পারে। কেমিক্যাল এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট ছেড়ে যদি আমরা কেমিক্যাল এজেন্টের দিকে যাই, তো সিম্পলিসিটি অনেক মাচ মোর দ্যান ফিজিক্যাল এজেন্ট। বাট ফিজিক্যাল এজেন্ট অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, তো দ্যাট ফিজিক্যাল এজেন্ট চুজ করবো যেটা সিম্পল, সিম্পলিসিটি প্রোভাইড করছে। স্যার বলছে যে ইউভি রে তো কার্সিনোজেনিক। ইউভি রে কার্সিনোজেনিক, বাট হাই ডোজে। এক্স রে বা গামার মতো এত লো ডোজ নয়। মানে হ্যাঁ, ইয়েস কার্সিনোজেনিক, তাও কার্সিনোজেনিক বলবো, ইয়েস। তাহলে ইউভি রে কে তো ইউজ করা যেতে পারে না। পারে না, কিন্তু আমরা যদি ডোজটাকে কন্ট্রোল করি এবং আমরা কিছু প্রিকশনার মেনটেন করি, দেখো ইউভি রে তাহলে তোমার ল্যাকেও দেওয়া যেত না। যদি আমি সেটাই করতাম, তাহলে যদি আমরা ল্যামিনার এয়ার ফ্লো, ওটাও তো আমরা 10 মিনিট 15 মিনিট একটা ইউভি রেডিয়েশন অন করি বিফোর ওয়ার্ক করার আগে, না ওয়ার্ক স্টেশনটাকে স্যানিটাইজ করার টাইম, তাহলে ইউভি রেডিয়েশন ওখানেও দিতে পারতাম না। বাট আমরা একটা প্রিকশন মেনটেন করি। তুমি যখন ইউভি রেডিয়েশনটা বা ইউভি রেটাকে অন করে রাখছো, তুমি কি ওই জায়গায় থাকছো, না ওই জায়গা থেকে বেরিয়ে আসো? কি মেনটেন করছো? ল্যাব রুমে থাকা যায় ইউভি যখন অন করে রাখো? না। আনসার করো। তাহলে কিছু প্রিকশনারি স্টেপ যদি আমি মেনটেন করি, তাহলে ইউভি অতটা ক্ষতি করতে পারে না। ঠিক আছে? তো এই স্টেপ গুলো মেনটেন করলে আমরা ইউভি কে রেখে ইউজ করতে পারবো। আমি বলেছি কার্সিনোজেনিক কে অ্যাভয়েড করাই ভালো। খুব ভালো কথা, ইয়েস দ্যাটস কারেক্ট, কিন্তু ম্যাক্সিমাম মিউটেজেনই তো কার্সিনোজেন, সেটা ইউভি হোক গামা হোক। অ্যাভয়েড করাই ভালো, বাট এরকম ভাবে না, তাহলে তো সবই মিউটেজেন অ্যাভয়েড হয়ে যাবে। তো কিছু প্রিকশনারি স্টেপ মেনটেন করব, যেখানে তোমার প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্স নেই। এই ব্যাপারটা যেটা বলেছি না, ম্যাক্সিমাম আমি কেমিক্যাল এজেন্টে বলেছি, মানে যারা হ্যান্ডেল করছে। লাইক দেখো ইটিবিআর পোটেনশিয়াল কার্সিনোজেন, এর জন্য তোমাদের স্টুডেন্ট লেভেলে ক্লিয়ার বলেই দেওয়া হয় যে ওদেরকে অ্যাড করতে দিও না। ইটিবিআরটা অ্যাড করে অনলি টিচাররা। কেউ কি দেখেছো কলেজে, নাকি তোমরাই অ্যাড করো? ইটিবিআর কি তোমরা অ্যাড করো? জেল চালিয়েছো এখনো কেউ? হ্যাঁ স্যার, না স্যার, চালিয়েছি। ইউভি আর অ্যাড করিনি। ইটিবিআরটা স্যাররাই অ্যাড করে দেয়। হ্যাঁ, এখনো যদি না চালানো হয়, তো এবছর তো প্রচুর চালাবে জেল, কারণ প্লাজমিড আইসোলেশন থেকে শুরু করে রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস ডাইজেশন থেকে শুরু করে সবই হবে। জেলের ওপরই পুরো কাজ, ম্যাক্সিমাম কাজ। তো তোমরা দেখবে যখনই ইটিবিআর অ্যাডিশনাল টাইম থাকে, সেখানে তোমাকে হ্যান্ডেলিং করতে দেবে না, কারণ কে কি করবে কেউ জানে না। এই লেভেলে, বিএসসি লেভেলে কাউকে ভরসা করা যায় না স্টুডেন্টদের। ঠিক আছে, কে ইয়ার্কি মারতে মারতে কি করে দেবে, তখন সেই ব্যাপারটা পুরোটাই চলে যাবে হচ্ছে কলেজ অথরিটির ওপর। ঠিক আছে, তার জন্য ক্লিয়ার রেস্ট্রিকশন থাকে, সিইউ লেভেল থেকে রেস্ট্রিকশন থাকে, ইভেন এক্সামের টাইমে সিইউ লেভেল থেকে রেস্ট্রিকশন থাকে যে ইটিবিআর অনলি টিচার অ্যাড করবে। ঠিক আছে, তো এই জন্য অ্যাড করতে দেয়। তুমি এরপরে অ্যাড করবে, মানে এমএসসি লেভেলে বা এরপরে গেলে তোমাকেই অ্যাড করতে হবে, বাট এই লেভেলে কেউ দায়িত্ব তোমার নেবে না। তো ইটিবিআর পোটেনশিয়াল কার্সিনোজেন, তো এটা অ্যাভয়েড করাই ভালো। তো অ্যাভয়েড করলে বা ফলো করতে হবে স্ট্রিক্ট প্রিকশন ডিউরিং অ্যাডিশন। তো এই জন্য বলেছি কার্সিনোজেনকে অ্যাভয়েড করতে বেটার হবে। ঠিক আছে, তো সিম্পলিসিটি অফ টেকনিক ইম্পর্টেন্ট। The technique should be simple enough. Number 4, এই নাম্বার 3 থেকেই পয়েন্টটা আসছে, রেডি অ্যাভেলেবিলিটি। রেডি অ্যাভেলেবিলিটি of the necessary equipment, necessary equipment
and chemicals. Yes, 100% important. Equipment chemicals যদি আমরা রেডি টু মেড বা রেডি ইউজ না করতে পারি তাহলে ডিলে হবে প্রসেস, যত ডিলে হবে তোমার ওয়ার্ক ডিলে হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা রেডি অ্যাভেলেবিলিটি ইকুইপমেন্ট কেমিক্যালস যেগুলো মিউটেশন করায় সেগুলোকে আমরা চুজ করব। সো সাম ক্রাইটেরিয়া টু চয়েস মিউটাজেন, পয়েন্ট বলবে ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো মোটামুটি মোস্ট ওয়াইডলি ইউজড মিউটাজেন, মোস্ট ওয়াইডলি ইউজ ফিজিক্যাল থেকে ইউভি, ফিজিক্যাল থেকে ইউভি রে, বিকজ অফ সিম্পলিসিটি, এফেক্টিভ। আচ্ছা, মিউটাজেনের জন্য কার্সিনোজেনিক হয়, বাট সাম প্রিকশন যদি আমরা মেনটেন করি আরামসে কার্সিনোজেনিক অ্যাক্টিভিটিকে ওভারকাম করতে পারি, ঠিক আছে? তো প্রিকশন মেনে করব। So that is why UV popular physical agent to create mutagenesis. আর এদিকে কেমিক্যাল মোটামুটি সবই ইউজ করা হয়, কেমিক্যালের মধ্যে পপুলারিটির ওরকম কোনো ব্যাপার নেই, বাট মোস্টলি ইউজ হচ্ছে এনটিজি, যেটা লিখেছিলাম, যে সাবস্টিটিউট করে মাস্টার্ড গ্যাস, HNO2 এরা, বাট মোটামুটি সবই ইউজ করা যেতে পারে। কেমিক্যালের মধ্যে ওরকম পপুলার বলে কিছু নেই, বাট ফিজিক্যালের মধ্যে পপুলারিটি আছে ডিউ টু সিম্পলিসিটি, এফেক্টিভনেস অ্যান্ড রেডি অ্যাভেলেবিলিটির জন্য, অ্যান্ড কস্টিং অলসো, ইউভি রেডিয়েশন। ক্লিয়ার? সো নেক্সট আমরা যাব টপিকে। তো মিউটেশন তো আমরা করে দিয়েছি by choosing the mutagenic agent. So after mutation, which is our desired cell, সেটাকে পাবো কিভাবে? That is more challenging. মিউটেশন তুমি একটা নর্মাল সেলের পপুলেশন সেল কালচারের মধ্যে মিউটাজেনিক এজেন্টকে অ্যাপ্লাই করে দিলে, অ্যাপ্লাই করে দেওয়ার পর মিউটেশন ক্যান বি গুড, ক্যান বি ব্যাড, আর কোনটা ডিজায়ার্ড সেটাকে খুঁজে পাওয়াটা হচ্ছে চ্যালেঞ্জিং, ঠিক আছে? তো নেক্সট টপিক, isolation of mutants. Isolation of mutants. This is very challenging. Isolation of mutants. Three step আছে isolation, three stages. Stage number 1, exposing the organism to the mutagen. ফার্স্টে আমরা কি করব, মিউট্যান্ট আইসোলেশনের জন্য কালচার নেব, সেল কালচার নেব একটা পার্টিকুলার সেল নাম্বারে, সেখানে আমরা এজেন্ট দেব, মিউটাজেনিক এজেন্ট দেব, ইনডিউস করাবো, এক্সপোজিং অর্গানিজম টু দি মিউটাজেন। তো ফার্স্টে আমরা মিউটাজেনিক সুটেবল মিউটাজেনিক এজেন্ট, ইদার ফিজিক্যাল হোক কেমিক্যাল হোক, সুটেবল মিউটাজেনিক এজেন্ট চুজ করে দাও, চুজ করে সেল ডেনসিটির মধ্যে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? এন্ড ডিউরিং এক্সপোজিং, এটা আমার একটু মাথায় রাখতে হবে, ডিউরিং মিউটাজেনিক এজেন্ট এক্সপোজিং টাইম, the organism should be haploid. Organism should be in haploid. আনসার করবে তো কেন? হ্যাপ্লয়েড স্টেজে রেখে মিউটাজেনেসিস করার বেনিফিট, হ্যাপ্লয়েড স্টেজে রেখে মিউটাজেনেসিস করার বেনিফিট। ডিপ্লয়েড হলে ক্রোমোজোমটাও তো ডবল হবে, ওই জন্য কি? আর ক্রোমোজোম ডবল হলে কি থাকবে, একটা ডমিনেন্ট রিসেসিভ জিন থাকবে না, ডমিনেন্ট জিন থাকে, রিসেসিভ জিন থাকে। এবার যদি মিউটেশনটা রিসেসিভ জিনে হয় তাহলে তো কোনো লাভই হবে না, কোনো এফেক্ট করবে? রিসেসিভ জিন তো এক্সপ্রেস করে না, এটুকু তো জানো। 11-12 এর নলেজ কি বলছে? ডমিনেন্ট জিন এক্সপ্রেসিভ হয়, রিসেসিভ জিন এক্সপ্রেস করে না। তো আমার যদি মিউটেশনটা ডিপ্লয়েডে করায় আর যদি মিউটেশনটা রিসেসিভ জিনকে হিট করে, আমি তো জানি না কে কোথায় হিট করবে। যদি রিসেসিভ জিনে হিট করে
মানে অলরেডি আমরা মিউটাজেনের মানে আমাদের ডিজায়ার্ড মিউট্যান্ট সিলেক্ট করা ভেরি ডিফিকাল্ট, তার মধ্যে আমরা ডিপ্লয়েড করে দিয়ে আরো চান্সকে আমরা কমিয়ে দিচ্ছি, হ্যাঁ কি না? কারণ রিসেসিভ জিনকে যদি হিট করে মিউটাজেনটা, আমরা কোনো এফেক্টই পাবো না। এফেক্ট পাবো? এক্সপ্রেস করে না তো। তাহলে এফেক্ট পেতে গেলে আমাকে ডমিনেন্ট জিনে এফেক্ট করতে হবে, মানে হিট করাতে হবে। তাহলে ডমিনেন্ট জিনকে আমরা পাবো কোথা থেকে? যদি আমরা হ্যাপ্লয়েড স্টেজে রাখি সেলকে, তাহলে অল জিনস আর ওয়ার্কিং ইন দ্যাট স্টেজ। কোনো ওখানে রিসেসিভ জিনের গল্প নেই, আছে কি কোনো গল্প হ্যাপ্লয়েড স্টেজে? অল জিনস আর ওয়ার্কিং, অল জিনস আর মানে ডমিনেন্ট, ওখানে ডমিনেন্ট রিসেসিভে কোনো গল্প নেই, হ্যাঁ কি না? হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়াই আমরা মিউটাজেনেসিস যখন আমরা অ্যাপ্লাই করব, এজেন্টটা মানে সেলটাকে আমরা হ্যাপ্লয়েড স্টেজে রাখার চেষ্টা করবো। তার মানে দেখো, ব্যাকটেরিয়াল সেলে কোনো প্রবলেম নেই, ব্যাকটেরিয়াল সেল নর্মালি হ্যাপ্লয়েড, ব্যাকটেরিয়াল সেল নর্মালি হ্যাপ্লয়েড। তো ব্যাকটেরিয়াল সেলে মিউটাজেনেসিস করার টাইমে কোনো আমার স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট নেই। বাট যদি আমি ফাঙ্গাসকে করাই, ফাঙ্গাস তো ডিপ্লয়েড, ফাঙ্গাস তো ইউক্যারিওটস, তাই না? তো ফাঙ্গাসের আমরা কোন স্টেজ থেকে আমরা মানে কোন স্টেজটা চুজ করব ডিউরিং মিউটাজেনেসিস প্রসেস? হাইফাল বডি or spore? Hyphal body or spore? ফাঙ্গাস পড়ে এসছো সেমিস্টার 1। স্পোর। কেন স্পোর? স্পোরটা হ্যাপ্লয়েড থাকে, হাইপাল বডি থাকে ডাবল স্টেজ মানে ডিপ্লয়েড। ঠিক আছে, পয়েন্ট ক্লিয়ার? তো মোটামুটি আমরা হ্যাপ্লয়েডে রেখে করার চেষ্টা করব, দ্যাট ইজ বেটার ওয়ার্কিং হবে। দেন আমরা সিলেকশনে যাব, সিলেকশন অফ মিউট্যান্টস, সিলেকশন ফর মিউট্যান্টস। তো যারা মিউটেশন অ্যারাইজ করলো অ্যান্ড আমার ডিজায়ার্ড মিউটেশন অ্যারাইজ করলো, তাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেকশন ফর মিউট্যান্টস। সো দু রকম সিলেকশন আমি দেখাবো এখানে, ভ্যারাইটি অফ সিলেকশন হয়। নাম্বার 1, সিলেকশন ফর আইসোলেশন অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স or anti-metabolites mutants. Anti-metabolites mutants. Isolation of antibiotic resistance and anti-metabolites resistance. Sorry, anti-metabolites mutants কে আমরা সিলেকশনে আনবো। কি করব বলো সিলেকশনের জন্য? আমরা ইউভি ডোজ দিয়েছি, নর্মাল সেলটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল না। নর্মাল সেলস আর অ্যান্টিবায়োটিক সেনসিটিভ অর অ্যান্টি-মেটাবোলাইট সেনসিটিভ। ক্লিয়ার? আমরা মিউটেজেনিক এজেন্ট দিয়েছি, আমরা ট্রাই করছি that mutagenic agent will be work on that cell and some cell will create antibiotic resistance or anti-metabolites resistance. তো সিলেকশন করতে হবে আমাকে, সব সেল তো ক্রিয়েট করবে না। তো ওই যে বললাম 100 এর মধ্যে একটা, আমি তো অনেক বেশি বলে দিলাম, আরো বেশি। দ্যাট মিনস ধরে নাও 10⁶, 10⁸ এর মধ্যে জাস্ট একটা সেল ক্রিয়েট করবে। তো ওই সেলটাকে আমি পাবো কিভাবে? কি করতে হবে বলো? আইডিয়া দাও, তোমরাই পারবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সেলকে আমরা খুঁজে পেতে চাই, কি করব? অ্যান্টিবায়োটিকটা দিয়ে মিডিয়াতে গ্রো করবে। মানে ফার্স্টে আমরা একটা হাই ডেনসিটি সেল ভলিউম নেব, কোনো মিউটাজেনকে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেওয়ার পর এক্সপোজিং টাইম রেখেছি, এক্সপোজিং টাইম রাখার পর সিলেক্টিভ মিডিয়া অ্যাড করবো। ইয়েস অর নো? সিলেক্টিভ মিডিয়া, মনে পড়ে সিলেক্টিভ মিডিয়া? তো অলরেডি সবাই জানো সিলেক্টিভ মিডিয়াতে আমি কি করব? অ্যান্টিবায়োটিকটা অ্যাড করে দেবো। তাহলে নর্মাল সেল গ্রো করতে পারবে, কলোনি ফর্ম করতে পারবে? পারবে না। না। তো কারা পারবে? যারা মিউটেশন করে, যাদের যে সেলের মধ্যে মিউটেশন হিট করেছে, দ্যাট হিট পয়েন্ট, যেটা পার্টিকুলার হিট পয়েন্ট যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি ডেভেলপ করেছে, তারাই গ্রো করতে পারবে। ইয়েস অর নো? তারাই গ্রো করতে পারবে। তার মানে ওখানে যদি আমি কলোনি পাই আফটার দ্য মিউটাজেনিক ট্রিটমেন্ট, আমরা যদি কলোনি পাই, দ্যাট কলোনিজ আর কাম ফ্রম দ্য নর্মাল সেল আফটার মিউটাজেনেসিস। ইয়েস অর নো?
ইয়েস অর নো? তো এইভাবে আমরা সিলেকশনে আসতে পারি, আইসোলেশনে আসতে পারি। তো কি করব আমরা, শর্টে লিখছি, নোটসে তো ক্লিয়ার দেওয়া থাকবে। হাই সেল ডেনসিটি নেব, সেলস আর টেকেন। এবার তোমায় কোশ্চেন করবে, স্যার এত হাই ডেনসিটি নেওয়ার কারণ কি, সেল ডেনসিটি হাই রেখেছি কেন বলো? কুইক আনসার, আনসার হওয়া উচিত। সেল ডেনসিটি হাই রেখেছি কেন? কম রাখলে কি হতো? প্রবাবিলিটি বাড়ানো। প্রথমত তো গ্রো করবি না, আমি বলেছি ম্যাক্সিমাম টাইম মিউটেশনটা ব্যাড এফেক্ট ক্রিয়েট করবে আর সেলটাকে কিলের দিকে নিয়ে যাবে। তাহলে যদি আমি কম সেল রাখি তাহলে তো আমি কিছুই পাবো না, তো ম্যাক্সিমাম সেল ওখানে তোমার কিল হয়ে যাবে। কেসটা বুঝলে না? এর জন্য আমি হাই সেল ডেন্সিটি রাখবো, যেখানে আমি প্রবাবিলিটি অফ গেটিং মাই মিউটেশন উইল ইনক্রিজ। ঠিক আছে, এই জন্য ডেন্সিটি এখানে হাই রাখতে হবে। নর্মাল সেল ডেন্সিটি যেমন আমরা স্ট্রিক করি বা আমরা নর্মাল স্প্রেডিং এ ইউজ করি বা প্লেটে, পোর প্লেটে ইউজ করি, ওই ডেন্সিটি হবে না, ওর ডাবল বা ট্রিপল ডেন্সিটি নিতে হবে, 3x 4x। তাহলে গিয়ে আমাদের একটা প্রবাবিলিটি অফ মিউটেশন, মাই ডিজায়ার্ড মিউটেশনের চান্স বাড়বে। সো হাই সেল ডেন্সিটি সেলস আর টেকেন, density of cultures, বারবার সেল লিখেছি, কালচারস আর টেকেন, দেন আমরা মিউটাজেনিক এজেন্ট দেব, মিউটাজেনাইজড with suitable with suitable mutagenic agent, any kind of physical chemical যাই হোক না কেন। এরপরে আমরা সিলেক্টিভ মিডিয়া গ্রো করাবো, গ্রো অন সিলেক্টিভ মিডিয়া, grow on selective media containing antibiotic or toxin। টক্সিন মানে হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস এর কথা বলছি, অ্যান্টি মেটাবোলাইটস। ঠিক আছে, তাহলে যদি আমরা হাই সেল ডেনসিটি কে সিলেক্টিভ মিডিয়াতে আফটার মিউটাজেনেসিস গ্রো করাই, খুব স্মল অ্যামাউন্ট অফ কলোনি অ্যারাইজ করতে পারবে। ম্যাক্সিমাম প্লেটে দেখবে কলোনি অ্যারাইজই করেনি। ঠিক আছে, ম্যাক্সিমাম প্লেটে দেখবে এত সেল নিলাম কলোনি অ্যারাইজ করেনি, কেন করেনি? মিউটেশন কিল করে দিয়েছে। ঠিক আছে, বাট আমি একটা প্লেট পেয়েছি যেখানে জাস্ট 3 কলোনি গ্রো করেছে, 3 কলোনি গ্রো করেছে, রেড কালার কলোনি। তো দিস রেড কালার কলোনি আমি যদি এখানে স্ট্রেপ্টোমাইসিন অ্যাড করে রাখি, স্ট্রেপ্টোমাইসিন অ্যাড করে রাখি, তাহলে কি বলবো? দিস রেড কালার কলোনি আর স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, ইয়েস অর নো? হ্যাঁ। আনসার করবে। দিস রেড কালার কলোনি আর স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা যদি এখানে সালফোনামাইড অ্যাড করে দিই, তাহলে এই 3 কলোনিকে আমি কি বলবো? streptomycin resistance, as well as these colony cells are sulfonamide resistant। সালফোনামাইড পড়েছিলে? সালফোনামাইড কি করে? অ্যান্টিমেটাবোলাইট। সালফোনামাইড নিউক্লিওটাইড ব্লকার, নিউক্লিওটাইড সিনথেসিস কে অফ করে দেয় সালফোনামাইড। ঠিক আছে, পাবার মতো সেম স্ট্রাকচার, টিএবিএ, প্যারামাইনো বেনজোইক অ্যাসিড, যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার ফোলিক অ্যাসিড সিনথেসিসে, এন্ড ফোলিক অ্যাসিড ইম্পর্টেন্ট ফর দ্য নিউক্লিওটাইড সিনথেসিস। তো আলটিমেটলি সালফোনামাইড যেটা করে হচ্ছে তোমার মেটাবলিক সিস্টেমকে অফ করে দেয়, অ্যান্টি মেটাবোলাইটসে কাজ করে। তাহলে আমি ডবল যদি ইয়ে রাখি, সিলেকশন এজেন্ট রাখি, তাহলে আমার এই সেল যদি এখানে পাই, তাহলে আমি এই সেলটাকে কি বলবো? দে আর স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ সালফোনামাইড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের সুটেবল ক্যারেক্টার চুজ করবো। আমার যদি শুধু সালফোনামাইড রেজিস্ট্যান্স দরকার হয়, তাহলে আমি প্লাস সালফোনামাইড রাখবো। পয়েন্ট ক্লিয়ার? আনসার করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। সো বাই দ্যাট ওয়ে আমরা আইসোলেট করব মাই ডিজায়ার্ড প্রপার্টি of cells which are antibiotic resistance or anti-metabolic resistance। বলবে সেকেন্ড সিলেকশন টাইপ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। Second selection type, selection of auxotroph।
সিলেকশন অফ অক্সোট্রপ। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে প্রোটোট্রপস, অক্সোট্রপস এরকম কিছু পড়েছো? ওয়েট করে যাই। হ্যাঁ, প্রোটোট্রপস মিন কি? যারা ওই সব রকম কন্ডিশনে গ্রো করে আর কি। প্রোটোট্রপস কে আমরা ওয়াইল্ড টাইপ বলতে পারবো? হ্যাঁ, ওয়াইল্ড টাইপ। আর অক্সোট্রপ কে কি বলি আমরা? ওয়াইল্ড টাইপ বলা যায় না মিউট্যান্ট টাইপ বলা হয়? অক্সোট্রপস আর মিউটেন্ট। mutant type. Mutant type means these auxotrophs need certain nutrient for their growth. Certain nutrient for their growth, yes or no? So without that nutrient in the growth media, these auxotrophs cannot form colony. একই না? যদি ওই নিউট্রিয়েন্টটা আমি গ্রোথ মিডিয়ামে অ্যাড না করি তাহলে ও গ্রো করবে না। That cells are called auxotroph, yes or no? মনে পড়ছে তো? প্লাজমিড বলার আগেও বলছিলাম বায়োমাইনাস। বায়োমাইনাস মানে কি? These are auxotroph. বায়োমাইনাস মিন্স আমরা যদি বায়োটিন না অ্যাড করি মিডিয়াতে, গ্রো করবে সেল? ব্যাকটেরিয়া সেল গ্রো করবে বায়োটিন ছাড়া? বায়োমাইনাস না। ঠিক আছে, তাহলে এই ধরনের নিউট্রিয়েন্ট রিকোয়ারিং সেলস আর কল্ড অক্সোট্রপ। তার মানে কি হয়েছে এদের? বায়োমাইনাস মানে মাইনাস তাকে আমরা সুপারস্ক্রিপ্টে রেখেছি কেন? বিকজ ওদের জিন বায়োটিন সিনথেসাইজিং জিনে কোনো প্রবলেম হয়েছে, কোনো মিউটেশন অ্যারাইজ করেছে যেখান থেকে আর বায়োটিনটা সিনথেসিস হয় না। এর জন্য ওকে বায়োটিন লাগে, বায়োটিন মিডিয়া থেকে কালেক্ট করতে হয়। ঠিক আছে, তো প্রোটোট্রপস এন্ড অক্সোট্রপস কে বোঝার জন্য সব থেকে বেস্ট ওয়ে কি? প্রোটোট্রপস এন্ড অক্সোট্রপস কে বোঝার জন্য সব থেকে বেস্ট ওয়ে কি? গ্রো দ্য সেল অন, পড়েছিলে কালচার মিডিয়াতে, কোন মিডিয়া? মিনিমাল মিডিয়া। গ্রো দি সেল অন মিনিমাল মিডিয়া, পড়েছিলে মিনিমাল মিডিয়া? মিনিমাল মিডিয়াতে জাস্ট অনলি কার্বন সোর্স থাকে অ্যান্ড ভেরিয়াস ইনঅর্গানিক কন্টেন্টস থাকে। তো এখানে যারা গ্রো করতে পারবে, এবিলিটি থাকবে, তারা অল আর প্রোটোট্রপস। দ্যাট মিনস দে আর অল সিনথেসাইজিং মেকানিজম আর ওয়েল ক্লিয়ার, মানে অল প্রেজেন্ট আছে and all okay, no problem. বাট যারা অক্সোট্রপ তারা মিনিমাল মিডিয়াতে গ্রো করতে পারবে? 100% না। অক্সোট্রপ need minimal media plus that supplement which is absent in their system. এটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার যদি কোনো অক্সোট্রপ আইসোলেশন করতে হয়, আমি ধরো বায়োমাইনাসকে প্রডিউস করব, বায়োমাইনাস সেল দরকার আমার, তো আমি কি করব? একটা সেল কালচার নেব যেটা ওয়াইল্ড টাইপ, মিউটাজেনেসিস করাবো। এবার মিউটাজেনেসিস করার পর সাম সেল ক্রিয়েট বায়োমাইনাস, হতেই পারে কারণ হিট করবে ডিফারেন্ট জায়গায়। তো কোনো একটা সেল হয়তো বা কোনো সেলের মধ্যে তোমার বায়ো হিট করে গেছে, বায়োজিনে হিট করে গেছে, বায়োটিন সিনথেসাইজিং জিনে হিট করে গেছে, তাহলে সেই সেলটা হয়ে যাবে বায়োমাইনাস সেল এবং সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো কি করতে হবে? তো অক্সোট্রপ সিলেকশনের মেথড কি? অক্সোট্রপ সিলেকশনের মেথড আমরা দেখাবো। একটু বসে যাও, আমার জাস্ট হয়ে গেছে ক্লাস। ঠিক আছে, হ্যাঁ বসে যাও, একটু বসে যাও, নিচ্ছি। তো অক্সোট্রপ সিলেকশন কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা মেথডটা মানে যেটা নর্মাল প্রোটোকল, অ্যাগার স্ল্যান্টিং করব, যেখানে আমরা অল প্রোটোট্রপস কে গ্রো করাবো। নর্মাল ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া রয়েছে, প্রোটোট্রপ গ্রো করবে অ্যাগার স্ল্যান্টে। দেন ফ্রম দিস অ্যাগার স্ল্যান্ট, এটা আমার হচ্ছে স্টক কালচার, ঠিক আছে, স্টক। তো এখান থেকে আমরা একটা ব্রথ বানাবো মিনিমাল মিডিয়া। তো এখান থেকে আমরা সেলকে ট্রান্সফার করব,
transfer the cell. These cells are all wild type prototop কিন্তু এদের all synthesizing mechanism okay, no problem. ঠিক আছে, so transfer the cell to the broth of minimal agar. Broth of minimal agar. এবার বলো এখানে কলোনি গ্রো করবে কি করবে না? মিনিমাল অ্যাগারের মধ্যে ট্রান্সফার করেছে। অ্যাগার স্ল্যান্টের মধ্যে, এটা তো অ্যাগার স্ল্যান্ট হচ্ছে কমপ্লেক্স মিডিয়া, এখানে সবাই গ্রো করবে। ঠিক আছে, এবার এখানে আমরা মিউটেশন ক্রিয়েট করিয়ে আমরা ট্রান্সফার করে দিলাম সেলকে, এখনো ক্রিয়েট করাইনি যদিও, আমরা এই প্রোটোট্রপিক সেলগুলোকে আমরা ট্রান্সফার করে দিলাম মিনিমাল অ্যাগারে। তো আমি এখানে দেখবো যে সেল গ্রো করছে, দ্যাট মিনস ইট ইজ কনফার্ম দ্যাট অল সেলস মাই স্টক কালচার আর প্রোটোট্রপ। ইয়েস অর নো? দিস স্টেপ ইজ ফর চেকিং, যে স্টক কালচারটা তো অনেক পুরনো হয়, ওটাকে আমাকে চেক করতে হবে যে প্রোটোট্রপ আছে কিনা, মানে সবাই গ্রো করতে পারছে কিনা মিনিমাল মিডিয়া। দ্যাট মিনস অল সেলস আর ওকে, আমার প্রিজার্ভেশন ঠিকঠাক হয়েছে। আদারওয়াইজ প্রিজার্ভেশনের টাইমেও মিউটেশন চলে আসে, যে ঠিকঠাক প্রিজার্ভেশন না হয়। আগের দিন তোমাদের বলছিলাম যে প্রিজার্ভেশনটা ইম্পর্টেন্ট, প্রিজার্ভেশন আমরা মেটাবলিক রেট কমিয়ে দিই, গ্রোথ রেট কমিয়ে দিই। তো যাই হোক, তো আমরা ফার্স্টে একটা চেকিং যাব, চেক করব কিভাবে মিনিমাল আকারে গ্রো করাবো, প্রোটোটপ গ্রো করবে, আরামসে গ্রো করবে যদি ঠিকঠাক প্রিজার্ভেশন হয়। দেন এই সেলগুলোকে আরো হিউজ অ্যামাউন্ট অফ গ্রো করাবো, ইনকিউবেশন উইথ শেকারে দিলে ভিগোরাস গ্রোথটা হয়, মানে আরো বেটার গ্রোথটা হয় ফর 22 আওয়ার্স at 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ওভারনাইট গ্রো করাবো, ওভারনাইটেরও বেশি টাইম, মানে 1 ডে গ্রো করাবো, যাতে আমার ফুল ফ্লেজেড গ্রো হয় সেলের এন্ড আমার সেল ডেন্সিটি হাই থাকে। নাও এই সেলের একটা সাসপেনশন বানাও, আফটার হাই ডেন্সিটি সেলের সাসপেনশন ক্রিয়েট করো, এন্ড ইন দিস সাসপেনশন আমরা মিউটাজেন অ্যাড করব। In this suspension add mutagen, সেটা ফিজিক্যাল হতে পারে, ইউভি হতে পারে, এনি কেমিক্যাল এজেন্টও আমরা অ্যাড করতে পারি। তো হাই সেল ডেনসিটি নিয়ে তবেই আমাদের মিউটাজেনেসিস করা উচিত, আদারওয়াইজ অল সেলস উইল বি কিল্ড, চান্স অফ গেটিং মিউটেশন ভেরি লেস হয়ে যাবে। তো প্রবাবিলিটি ইনক্রিজ করার জন্য আমার সেল ডেনসিটি হাই করতেই হবে, যেটা হচ্ছে এই স্টেপ 2। তো সেল সাসপেনশনে মিউটাজেন অ্যাড করো, আমরা চাইছি হচ্ছে অক্সোট্রপ সিলেকশন। তো নাও মিউটাজেনেসিস কে একটা টাইম দাও অপটিমাইজ করার, মানে মিউটাজেনের অ্যাড করার পর একটা টাইম দাও, ইনকিউবেশন টাইম। আফটার ইনকিউবেশন cells are grow on complete media, cells are grow on complete media। দেখো ফার্স্টেই কিন্তু আমরা মিনিমাল মিডিয়াতে গ্রো করাচ্ছি না, ঠিক আছে? মিউটাজেনেসিস করিয়েই যদি আমি ডাইরেক্ট মিনিমাল মিডিয়াতে গ্রো করিয়ে দিই, চান্স অনেক কমে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে প্রথমত মিউটাজেনেসিস করেছো, সেলগুলো সবই তোমার উইক হয়ে গেছে, বিকজ মিউটাজেন তো হাইলি পাওয়ারফুল এজেন্ট, তো আগেই বলছিলাম মিউটেশন ক্রিয়েট করলে সেলের অনেক ড্যামেজ হয়, ঠিক আছে? তো ড্যামেজটাকে রিপেয়ার করার টাইম দাও, তো রিপেয়ার করবে কিভাবে? কমপ্লিট মিডিয়াতে গ্রো করো, মানে সবকিছু এনরিচ মিডিয়া দিয়ে দাও, একদম 100% সবকিছু দেওয়া থাক, তো সেলটা একটু রিপেয়ার হওয়ার চান্স, ঠিক আছে? তো রিপেয়ার করুক, রিগ্রোথ করুক, রিভাইটালাইজ হোক, দেন আমরা একে শিফটিং করাতে পারি, ঠিক আছে? আফটার ইনকিউবেশন সেলস আর গ্রো অন কমপ্লিট মিডিয়া, দেন এটাকে ইনকিউবেট করো ফর 8 আওয়ার। তো এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রোটোকল। After 8 hour incubation, transfer to the minimal media. Transfer to the minimal media. As well as in minimal media, we should add penicillin. এখানে কোশ্চেনটা করে why penicillin is add in that minimal media, first minimal media, এটাকে বলে ফার্স্ট মিনিমাল মিডিয়া। তো ফার্স্ট মিনিমাল মিডিয়া পেনিসিলিন অ্যাড করব কেন?
পেনিসিলিন অ্যাড করব কেন? পেনিসিলিনের মোড অফ অ্যাকশন কি? পেনিসিলিন অনলি গ্রোয়িং সেলের উপর কাজ করে, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর বলে পেনিসিলিনকে। তো পেনিসিলিন ওয়ার্ক করে হচ্ছে তোমার গ্রোয়িং সেলে, যেগুলো অলরেডি এক্সিস্টিং সেল, পেনিসিলিন কুড নট ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা মিনিমাল মিডিয়াতে যখন ট্রান্সফার করলাম, মিনিমাল মিডিয়াতে দু রকমের সেলই গ্রো করতে পারবে। মিনিমাল মিডিয়াতে মানে দু রকম সেল বলতে আমার এখন মিউটাজেন অ্যাড করার পর টু টাইপ অফ সেল হয়েছে। একটা হচ্ছে প্রোটোট্রফ, যারা মিউটাজেনিক এজেন্টে কোনো রকম এফেক্টিভ হয়নি, আর একটা হচ্ছে তোমার অক্সোট্রফ। তো আমাকে বলো মিনিমাল মিডিয়াতে কারা গ্রো করবে, প্রোটোট্রফ না অক্সোট্রফ? ফার্স্ট মিনিমাল মিডিয়া আফটার মিউটাজেনিক এজেন্টের পর, অ্যাপ্লিকেশন অফ মিউটাজেনিক এজেন্ট। অক্সোট্রফ গ্রো করবে না প্রোটোট্রফ গ্রো করবে? অক্সোট্রফ কি করে গ্রো করবে? মিনিমাল মিডিয়া দেখাচ্ছি তো অলরেডি, আগে কি বলে এলাম, প্রোটোট্রফ গ্রো করতে পারে মিনিমাল মিডিয়া, অক্সোট্রফ ক্যান নট। তো যদি আমার মিউটাজেনিক এজেন্ট ইউজ করে কেউ অক্সোট্রফে কনভার্ট করে, তাহলে মিনিমাল মিডিয়া গ্রো করতে পারবে? ভালো করে বোঝো ব্যাপারটা। আমি মিউটাজেনিক এজেন্ট দিয়েছি, কিছু সেল চেঞ্জ হয়েছে, অক্সোট্রফে কনভার্ট হয়েছে, কিছু সেল হয়। তাহলে আমার সেলের পপুলেশনের মধ্যে দুটো টাইপ অফ সেল পাবো, একটা হচ্ছে প্রোটোট্রপিক পপুলেশন, একটা হচ্ছে অক্সোট্রপিক পপুলেশন, একই না? তো অক্সোট্রফ ক্যান নট গ্রো, ঠিক আছে, বাট প্রোটোট্রফ ক্যান গ্রো। ওদের তো কোনো চেঞ্জ হয়নি আফটার মিউটেশন অ্যাড করার পর। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমার কোনটা দরকার, অক্সোট্রফ সিলেকশন না প্রোটোট্রফ সিলেকশন? অক্সোট্রফ সিলেকশন করছি আমরা, তাহলে প্রোটোট্রফকে রিমুভ করতে হবে, না হলে আমি সেলের ডেনসিটি কমাতে পারবো না, মানে আমার ডিজায়ার্ড সিলেকশনটা করতে পারবো না। তো প্রোটোট্রফকে আমরা কমাবো কি করে, মানে ডিসকার্ড করবো কি করে? তো যারা মিনিমাল আকারে গ্রো করছে, পেনিসিলিনের সাথে গ্রো করছে, তার মানে এরা কি আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে? না, পারবে না। আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ সেল যখন গ্রো করবে, সেল ওয়াল সিনথেসাইজ করবে, পেনিসিলিন ব্লক করে দেবে। তাহলে সেলটা গ্রো করতে চাইছে বাট গ্রো করতে পারবে না ডিউ টু অ্যাডিশন অফ পেনিসিলিন। এটার কোশ্চেন দেয়, why penicillin is added in the selection of auxotroph. Penicillin kill the prototroph cell and auxotroph cell cannot grow, so penicillin could not work. So ultimately in the next part we can select my desired auxotroph. তো এই জায়গা থেকে আমরা, এরা তো গ্রো করতে পারেনি, তাহলে এদের থেকে আমরা নেক্সট টাইম সিলেকশন করার চান্স পেতে পারি আমার ডিজায়ার্ড অক্সোট্রপিক স্ট্রেন। বলো। তো বলছি যে অক্সোট্রপ তো গ্রোই করলো না, তাহলে কি করে বুঝবো? গ্রো করলো না কিন্তু সাসপেনশনে তো আছে, গ্রো করেনি। আমি তো জাস্ট টেস্ট করছি, আমি তো পুরো এমএল ঢেলে দিইনি। মানে আমার কাছে ধরো 10 ml সলিউশন আছে, আমি 1 ml দিয়েছি, বাকি 9 ml তো আমার কাছে আছে। তো ও মিডিয়াতে, মিনিমাল মিডিয়াতে গ্রো করছে না, মানে বাকিটা তো আমার কাছে আছে, সাসপেনশনে তো আছে, সেল তো আছে, সেল তো মরে যায়নি, গ্রো করতে পারছে না মানে আটকে আছে সেল। পয়েন্টটা ক্লিয়ার? কলোনি গ্রো করতে পারছে না মানে সেল নেই, তো এরকম ব্যাপারটা নয়। হ্যাঁ স্যার, বুঝেছি। পয়েন্টটা বুঝতে পারছো? কলোনি যখন গ্রো করতে পারছে না মানে সেল কোনোভাবে মেটাবলিজম ক্রিয়েট করতে রান করতে পারছে না, তাহলে সেগুলো হচ্ছে প্রোটোট্রফ। তো আমি অক্সোট্রফ, তো আমি প্রোটোট্রফকে কিল করলাম পেনিসিলিন দিয়ে, বাট অক্সোট্রফ ইন মাই হ্যান্ড আছে, এরা গ্রো করতে পারেনি মানে এরা অক্সোট্রফ। এবার আমরা নেক্সট সিলেকশনে আসবো, ডিজায়ার টাইপ, মানে আমি তো বায়োমাইনার সিলেকশন করতে চাইছি। তো আমি কি করব, সেলগুলোকে পিলেট ডাউন করো যে সাসপেনশনে আছে, যারা গ্রো করতে পারলো না, সেলস কালেক্টেড, এন্ড আবার একটা তুমি কমপ্লিট আকারে গ্রো করাও, কারণ একটা স্পেস পেয়েছে অক্সোট্রফ সেলগুলো, মিনিমাল মিডিয়া স্পেসটাকে ওভারকাম করাও, কমপ্লিট মিডিয়াতে গ্রো করিয়ে নাও, এখানে কলোনি প্রোভাইড করবে, এখানে কলোনি প্রডিউস করবে, ঠিক আছে, অক্সোট্রফ সেলগুলো এখানে কলোনি প্রডিউস করবে, ঠিক আছে। এবার আমরা করব হচ্ছে তোমার রেপ্লিকা প্লেট। রেপ্লিকা প্লেট
এবার আমরা করব হচ্ছে রেপ্লিকা প্লেট। রেপ্লিকা প্লেট মানে কি? রেপ্লিকা প্লেটিং টেকনিক আমি মিউটেশনে অনেকবার বলবো যখন তোমাদের জেনেটিক্স এর ক্লাস হবে। রেপ্লিকা প্লেটিং মানে হচ্ছে, সিম্পল ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট প্লেটে যদি এই পজিশনে কলোনি আসে, ধরো 4টে পজিশন হচ্ছে এই কলোনি, তো আমি নেক্সট প্লেটের মধ্যে এই কলোনি গুলোকে শিফটিং করব সেম সেম পজিশন উইথ নাম্বারিং। যদি আমি এই কলোনিটাকে নাম্বার দিই 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, তাহলে এই সেলের কিছু পার্ট আমরা নেক্সট মিডিয়ার মধ্যে সেম পজিশনে রাখবো। and try to observe all cells are grow or not in next media, যেখানে কিছু সিলেকশন আমরা সিলেক্টিভ এজেন্ট অ্যাড করতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি বা কিছু আদার বায়োটিন বা সামথিং কিছু দিতে পারি সেকেন্ড মিডিয়ার মধ্যে। তাহলে আমি কি বলতে পারি, দেখো যদি আমি ওয়ান সেলটা গ্রোথ না পাই, বাট প্রিভিয়াস মিডিয়া গ্রো করেছিল, এই মিডিয়াতে গ্রো করতে পারছি না, তার মানে এই সেলটার কি প্রপার্টি আছে, যদি আমি অ্যান্টিবায়োটিক অ্যাড করি, এই সেলটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, দ্যাট মিনস এই সেলটার মধ্যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি আছে যদি আমি অ্যান্টিবায়োটিক অ্যাড করি। তো এইভাবে চেক করার জন্য, এইরকম চেক করার জন্য আমাদের কি করতে হয়, সামটাইম রেপ্লিকা প্লেটিং করতে হয়। রেপ্লিকা প্লেটিং মানে রেপ্লিকেশনের মতোই, সেম অ্যাজ ইট ইজ কলোনি পজিশন আমরা নেক্সট মিডিয়ার মধ্যে ট্রান্সফার করব। যে জায়গায় কলোনি এসেছিল আমার প্লেটে, ঠিক সেই কলোনি ট্রান্সফার করব নেক্সট মিডিয়ার মধ্যে। এবার নেক্সট মিডিয়ার মধ্যে আমি আমার মতো সিলেক্টিভ এজেন্ট অ্যাড করতে পারি। বলো। স্যার বলছি যে ও সেল সাসপেনশনের ওইখানটায় তারপরে ও যে মিউটাজেন অ্যাড করলেন ওইটা কেন করলেন? কারণ তারপরে তো কমপ্লিট মিডিয়াতে গ্রোথ করানোই হচ্ছে, তাতে তো যেগুলো মিউটেশন গুলো হয়েছে সেগুলো তো রিকভার করে যাচ্ছে। কেন রিকভার করে যাবে? রিকভার তো, দেখো শুধু মিউটেশন তো একটা জায়গায় হিট করে না, মাল্টিপল জায়গায় হিট করে। ঠিক আছে, সেলের স্ট্রেস, সেলকে স্ট্রেসে নিয়ে চলে যায়। মিউটাজেন পুরো সেলটাকে স্ট্রেসে নিয়ে চলে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ মিউটেশনও ক্রিয়েট করে। তাহলে আমি যদি কমপ্লিট মিডিয়ামে গ্রো করাই, তাহলে সেলটা স্ট্রেস থেকে বেরিয়ে আসবে, মানে গ্রো করার এবিলিটি পাবে, মানে সেলটাকে আমি হেলদি রাখতে চাইছি উইথ মিউটেশন। পয়েন্টটা বুঝতে পারছো? আমাকে সেলটাকে হেলদি স্টেটে রাখতে হবে উইথ মিউটেশন। তার জন্য ফার্স্টে আমি স্ট্রেস, মানে অলরেডি একটা স্ট্রেস খেয়ে আছে, তার মধ্যে আবার মিনিমাল মিডিয়া স্ট্রেস দিচ্ছি, তাহলে সেল কিল হয়ে যেতে পারে। হয়তো ওটা ডিজায়ারেবল মিউটেশন ছিল, বাট স্ট্রেস নিতে পারিনি, কিল্ড হয়ে গেছে। বুঝতে পেরেছো কেসটা? এর জন্য ফার্স্টে আমি কমপ্লিট মিডিয়া দিয়েছি, যাতে ও গ্রো করুক, ও স্ট্রেসটা রিকভার করুক। তো তার মানে যে অক্সোট্রপের কলোনিগুলো তৈরি হচ্ছে ওগুলোতে হুম, মিউটেশনটা আছে তো? হ্যাঁ, ইয়েস আছে। এখানে যে কমপ্লিট মিডিয়ার মধ্যে কোন কলোনির মধ্যে আছে আমি জানি না, বাট মিউটেশন আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মিউটেশন আছে, তার জন্য আমরা মিনিমাল মিডিয়ায় গ্রো করিয়ে এখানে আমরা প্রোটোট্রপকে বাদ দিয়ে ওই সেলগুলোকে শুধু রেখেছি। দেন সেলগুলোকে আমরা কালেক্ট করেছি, কমপ্লিট মিডিয়াতে সেকেন্ড টাইম গ্রো করেছি যাতে আবার স্ট্রেস না খায়। ঠিক আছে, কারণ একটা স্ট্রেস অলরেডি দিয়েছি। এবার আমরা রেপ্লিকা প্লেটিং দিয়েছি, স্ট্রেস না খায়, তার সঙ্গে সঙ্গে আরো একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে তোমার কলোনি পজিশন ডিটেকশন। ঠিক আছে, কলোনির পজিশন ডিটেকশন। তো কমপ্লিট মিডিয়াতে যখন গ্রো করবে, এরা কলোনি প্রিপেয়ার করবে, কলোনি প্রিপেয়ার করবে। ধরো 4টে কলোনি তৈরি হয়েছে, ঠিক আছে, যেমন এভাবে দেখিয়েছি। এবার আমরা রেপ্লিকা প্লেটিং করব। রেপ্লিকা প্লেটিং এ কি হবে, নেক্সট প্লেট, এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। অ্যান্ড সেকেন্ড প্লেটে আমি ডিফারেন্ট টাইপ অফ আমাদের নিজের কম্পোনেন্ট দিতে পারি। ঠিক আছে, ফার্স্টে সেকেন্ড প্লেটে আমরা দিয়েছি মিনিমাল মিডিয়া, নেক্সট প্লেটে দিয়েছি আমরা মিনিমাল, দেখা যাচ্ছে তো, মিনিমাল মিডিয়া প্লাস বায়োটিন, মিনিমাল মিডিয়া প্লাস বায়োটিন। এবার দেখো, এই 4টে কলোনি যারা কমপ্লিট মিডিয়াতে গ্রো করেছে, মিনিমাল মিডিয়াতে কেউ গ্রো করতে পারেনি, নো গ্রোথ। ঠিক আছে, বাট যখনই আমি বায়োটিন দিলাম, এই 4টে কলোনি অ্যাপিয়ার করে গেছে সেম সেম পজিশনে, রেপ্লিকা প্লেটিং করেছি, সেম সেম পজিশনে 4টে কলোনি অ্যাপিয়ার করেছে। তাহলে কি বুঝবো,
তাহলে কি বুঝবো এরা মিনিমাম মিডিয়া গ্রো করতে পারে না, তার মানে এরা অক্সোট্রফ? ইয়েস অর নো? হ্যাঁ ঠিক আছে, যখনই আমি বায়োটিন দিচ্ছি তখনই গ্রো করে যাচ্ছে, তাহলে এরা কিসে অক্সোট্রফ আছে? বায়োটিনে বাই অক্সোট্রফ, মানে বায়ো মাইনাস অক্সোট্রফ। বুঝতে পারছো? এটা হচ্ছে সিলেকশন মেথড। তো এরকম একটা এজেন্ট দেখালাম, এরকম অনেক ভাবে করা যায়। তো অক্সোট্রফ আইসোলেশন ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রোটোকলটা ইম্পর্টেন্ট। তো স্যার ফার্স্ট বলছি পার্টটা আমার কমপ্লিট, বলো। আমরা কি বায়োটিন গ্রো করছে নাকি সেইটাই দেখতে চাইছিলাম, ওই জন্যই বায়োটিন দিলাম। না, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে বায়ো মাইনাস সেল আইসোলেশন, তার জন্য আমরা বায়োটিনকে সিলেক্ট করেছি। আমার যদি আচ্ছা রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ফিনাইল অ্যালানিন মিউট্যান্ট সিলেকশন করা, তাহলে আমি এজেন্ট দিতাম, তোমার টার্গেট এজেন্ট দিতাম ফিনাইল অ্যালানিনে যারা গ্রো করছে। হুম বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে আমি আমার মতো করে ডিজায়ার্ড অক্সোট্রফ সিলেক্ট করতে পারি বাই ইনডিউসিং মিউটেশন, মিউটেজেনেসিস। বলো। তো ফার্স্ট অ্যাপ্রোচ ক্লিয়ার, কমপ্লিট করে দিলাম, যেখানে আমরা কনভেনশনাল মিউটেশন ইউজ করেছি, অ্যান্ড উইথ দ্যাট আমরা মিউটেশনকে সিলেক্ট করেছি। তো আজকে এত অবধি রাখবো, নেক্সট ক্লাসে আমরা বাকিটা দেখবো, সেকেন্ড অ্যাপ্রোচ। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার আগের দিনে সেই অক্সোট্রপের গ্রোথটা ওইখানে যেটা পড়াচ্ছিলেন, ওইখানে সেই বললেন না ফিল্টার পেপারটা সে আরেকটা এগার প্লেটের উপরে এগারের উপরে দিতে হবে ফিল্টার পেপারটা শুদ্ধ তুলে, ওইটা কি? অক্সানোগ্রাফিক মেথড। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি হুম, ওই ফিল্টার পেপারটা আর এগারটা শুদ্ধই ওই প্লেটটাতে হ্যাঁ দেবো নাকি শুধু একদম, ফিল্টার পেপার? পুরো 11টা তুলে, 11 শুদ্ধ ফিল্টার পেপারটা তুলে সেকেন্ড প্লেটের উপর বসিয়ে দেবো জাস্ট। ওখানেও আমরা অক্সোট্রপকে সিলেক্ট করছিলাম, ভাবো ওই একই ব্যাপার। যারা তোমার ওই নিউট্রিয়েন্টটাকে, মানে সরি, ওই যে সমস্ত কলোনি গুলো রিলিজ করতে পারে কোনো মলিকিউল, সেটা কোনো অ্যামাইনো অ্যাসিড হতে পারে, কোনো অর্গানিক অ্যাসিড, মানে ইয়ে হতে পারে, ভিটামিনস হতে পারে। তো সেই সেই রিগার্ডিং কলোনি পাবো, মানে সেই কলোনির রেসপেক্টে ওপরে কলোনি পাবো। তো ওখানে ঠিক ফিল্টার আছে পেপার সমেত 11টাকে আমরা সেকেন্ড পেপারে, মানে সেকেন্ড প্লেটের ওপর জাস্ট অ্যাটাচ করে দেবো, প্লেস করে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে।